আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রিমা হোসাইন রংপুর থেকে, এবং তিনি তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। 2005 সালের ঘটনা, যেটি রিমার সাথে ঘটেছিল, এবং তিনি তখন একটি স্কুলে জয়েন করেন, একটি এনজিওর স্কুল, এবং তাদের যে ডিস্ট্রিক্ট সেখানকারই কোন একটা গ্রামে সেই স্কুলটা। তো রিমার আসলে তখন একটা চাকরির প্রয়োজন ছিল, আর্থিকভাবেও তার প্রয়োজন ছিল সেটি, এবং তখন তিনি চাকরিটি নেন। ইন্টারভিউতে যখন তিনি গিয়েছিলেন তখন তাকে বলেছিল যে আপনাকে অমুক জায়গায় গিয়ে জয়েন করতে হবে, তাদের একটু পল্লী অঞ্চল, সেখানে সুযোগ সুবিধা খুব বেশি নাই, নাগরিক সুযোগ সুবিধার মানে মোটামুটি বেশ অভাব এরকম। তো রিমা তখন এগ্রি করে, কারণ তার তখন আসলে চাকরির বেশ প্রয়োজন। সে এগ্রি করে, সে বলে আচ্ছা ঠিক আছে। তো এর মাঝে তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যান, আর তার জয়নিং ডেট থাকে আপকামিং মাসের 1 তারিখ। তো তিনি মনে মনে চিন্তা করতে থাকেন যে আমি ওখানে আগেই যে 2-1 দিন আগে দেখতে হবে আমাকে কি অবস্থা, কারণ আমি তো ওখানে যাই নাই। ওইটা মানে একেবারে বেশ ডিপ, তাদের ওই জেলার মানে একটা গভীর একটা গ্রাম, এবং সেখানে সে কখনো যায় নাই। তো রিমা খবর নেয় মানে ওখানকার তাদের এনজিও লোকের সাথে কথা বলে, যারা ওখানে গেছে বা আছে তাদের সাথে। তো খবর দেয় যে তারা বলো এখানে যে না, জায়গাটা বেশ ভালো, গ্রামের মানুষ খুব ভালো, এবং একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। শহরে যেই ছোঁয়া এখনো তেমন একটা লাগে নাই। স্কুলের বাচ্চারা অনেক সুন্দর, অনেক ভালো, তারা খুব মানে পড়ালেখায় খুব আগ্রহী, এবং আপনি খুব মজা পাবেন। তবে সমস্যা হবে যে আপনি এখানে এসে থাকা শুরু করাটা কষ্ট হবে, কারণ এখানে আমাদের এনজিও থেকে একটা ঘর নিছি আমরা, এটা আমাদের টিচারদের জন্য। তো ওখানে 2টা এরকম ঘর, এবং দুঃখের বিষয় যে এখন পর্যন্ত কিন্তু কেউ ওখানে উঠে নাই। আপনি যদি 1 তারিখে এসে উঠেন, 1 তারিখে আপনি জয়েন করতেছেন, এরপরের মানুষ কিন্তু আসবে আপনার 2 দিন পরে। তো আপনাকে একদিন ওখানে একা থাকতে হবে। আর আপনি একটা কাজ করতে পারেন যে স্কুলের অন্য একজন আছে, মানে প্রশাসনিক মানুষ, তার বাসায় আপনি থাকতে পারেন, তিনি ফ্যামিলি মানুষ, ওই একটা দিন ওখানে থাকতে পারেন। তো রিমা মনে মনে চিন্তা করে যে না, আমি ওইখানে নাই থাকি, আমি ওই ঘরটাতেই থাকার চিন্তা করি। তো এগুলো চিন্তা করে সে আবার মানে চিন্তা করে জায়গাটা তো জানতে হবে, সে আরো 1 দিন আগে সে চলে যায় ওখানে, মানে সবকিছু প্যাক করে সব চলে যায় ওইখানে, এবং তাদের যে এনজিওর যে অফিস ওইখানে গ্রামে, সেখানে যে কথা বলে, এবং অবাক হয় সেখানে যে কাজ করতেছিল যে ম্যাম আপনি 1 দিন আগে চলে আসলেন, আপনার তো ঘরের কথা বলছিলাম, সেই ঘর তো এখন কেউ উঠে নাই, মানে 1 তারিখের 1 দিন পরে আসবে দ্বিতীয় জন যে আসবে, আপনি কি একা ওখানে থাকতে পারবেন? আমাদের তো মনে হচ্ছে না আপনাকে একা থাকতে দেওয়া উচিত ওইখানে, আপনি একজন মেয়ে মানুষ। তো তিনি বলে কেন, গ্রাম কি সেফ না? রিমা বলে যে গ্রামটা কি সেফ না? বলে হ্যাঁ গ্রাম সেফ। বলে তাহলে আর কি সমস্যা? তো বলে ঠিক আছে, তারপরও বুঝেন না ওখানে মানে এখনো ওরকম মানে ব্যবস্থা নাই, যে ঘরটা আমরা নিছি ওখানে ইলেকট্রিক্যাল লাইনও আমরা টেনে নেই ওরকম। তো বলে যে না, তারপর অসুবিধা নেই, আপনি আমাকে ওখানে প্রোভাইড করেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, রিমা পৌঁছানোর পর রিমাকে ওখানে নিয়ে যায় তাদের ওইখানকার যে মানে এনজিওতে যে নাকি হেল্পার অফিস সহকারী, সে নিয়ে যায়। তো দেখে যে মানে তাদের যে মূল স্কুল সেই কম্পাউন্ডটা ঘুরে দেখে, ওইটা মোটামুটি তার পছন্দ হয়েছে, মানে গ্রামের একটা স্কুল হিসাবে বেশ সুন্দর করছে তারা, খুব সুন্দর, ছেলে মেয়েদের জন্য ভালোই একটা পরিবেশ, টিনের ঘর যদিও, মানে খুব সুন্দর। তো যাই হোক, সে সবাইকে দেখে স্কুল ঘর থেকে সেখানে হাঁটা দেয়। তো দেখে যে মানে মোটামুটি ভালোই হাঁটা পথ, হাঁটতে হয়, মানে স্কুল থেকে হেঁটে 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 যেতে হয়, এবং রাস্তা বেশ চিকন, 2 পাশে বেশ গাছপালা, বাঁশঝাড়, অনেক কিছু এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, এবং মানে বেশ অনেক দূর হাঁটা। হাঁটতে হাঁটতে একটা জায়গায় নিয়ে আসলো একটা ঘর, মানে কি একটা মানে গ্রামে যেরকম হয় যে ঢোকার পর একটা উঠানের পাশে একটা ঘর থাকে। তো ওখানে দেখলো যে 2টা ঘর আছে। রিমা ঢুকে দেখলো 2টা ঘর, মানে এক পাশে একটা বেশ বড় চৌচালা টিনের ঘর, এবং সেখানে মনে হয় সেই ঘরটার মধ্যে 3-4 জন থাকতে পারবে যদি থাকতে চায়। আর তার ওই পাশে আরেকটা ইন্ডিভিজুয়াল ঘর, তো সেটার মধ্যে এরকম 2-3 জন থাকার মতো আর কি একটা আছে, এবং ওইটা তালামারা, এটাও তালামারা। আর এই পাশে একটা ছোট্ট আছে, মানে ওইটা আবার বেড়া দিয়ে করা, উপরে টিনের চাল দেওয়া, ওইটা রান্নাঘর। আর একেবারে এই তাদের ঘরে পাই দিয়ে বের হয়ে ওদিকে গেলে একটা এই ছোট চাতালের মতো করছে পাকা, সেখানে টিউবওয়েল লাগালো, মানে বাথরুম আর কি, এই অবস্থা আর কি। তো দেখে রিমা চিন্তা করলো যে এখন তো মোটামুটি আছে, এখানে মানে একা থাকতে কেমন লাগবে একদিন কে জানে। তো একা তো আসলে 1 দিন না, এটা নিয়ে 2 দিন হবে।
তো ওই লোকটা যে খুলে দিল তাকে, যে নিয়ে আসছিল সে খুলে দিল রুম একটা, ওই সামনেরটাই খুলে দিল তাকে। দেখলো যে সেখানে হ্যাঁ তার এখানে 3টা ওখানে চৌকি পাতা আছে, 3টা চৌকি বেড, আর তার পাশে 3টা টেবিল রাখা। এটা ওই যে এই রুমের মধ্যে 3 জনকে অ্যাকোমোডেট করবে তারা, 3 জন টিচারকে, এর জন্যই করছে। তো আলনা আছে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল 3টা আলনা আছে এখানে। তো রিমা বুঝলো যে তার জন্য হয়ে যাবে। তো সেই লোকটাকে বললো যে আমার আর টুকিটাকি যা যা লাগবে পারলে এনে দিয়ে যান, তার নিজের থেকে টাকাও দিল। তো লোকটা বললো ঠিক আছে ম্যাডাম। লোকটা চলে গেল তার জিনিসপত্র আনতে, আর রিমা এর মাঝে তার জিনিসপত্র গোছানো শুরু করলো বের করে। সে চিন্তা করলো যেহেতু থাকতেই হইতেছে কি আর করার, সে টুকিটাকি তার নিজের জিনিসপত্র গোছালো, নিজের চাদর টাদর বের করে ওখানে বিছালো বিছানার মধ্যে। চিন্তা করলো যে গ্রামে এখানে তোষক টোষক বানায় কোথায়, কারণ ওখানে তোষক নাই তখন, বা ওরাই দিবে নাকি কে জানে। তো নিজের মোটা করে সে ওই যে কম্বল আনছিল সেটাকে রাখলো, এখানে বালিশ চালিয়ে দিল ইত্যাদি ছোটখাটো জিনিস। মানে একটা মেয়ে মানুষ যেভাবে গোছায় ফেলে সে মোটামুটি তার অংশটা গোছায় ফেললো। আর ওই যে বলে দিছে এখনো ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি আসবে 2-3 দিনের মধ্যে চলে আসবে ইলেকট্রিসিটি কথা বলছে, এখানে টেনে দিবে, লাইনটা টানা নাই এখানে, মিটার টিটার দিয়ে টানবে আর কি। যাই হোক, সে চিন্তা করলো এখানে কি, ওরা তো বলছে যে জিনিসপত্রের মধ্যে হারিকেনও থাকবে, লোকটা নিয়ে আসবে যে। তো সে ওখান থেকে হেঁটে গেল, তার রুম থেকে বের হয়ে বাথরুমটায় গেল, দেখলো যে এই যে পাশ থেকে বের হয়ে যেতে হয়, ডান দিক দিয়ে যে বা ওই যে কল চাতাল তার পায়ে দিয়ে যে বাথরুম করা পায়। তো মোটামুটি বাথরুম পাকা, আর ওই যেখানে চাপ ওইটাও পাকা। দেখলো চাপকলটা চাপ দিল, জোরে চাপতে হয় পানি আসে। তো কেমন জানি খা খা করতেছে, এখন যে মানুষ নাই কেউ, সে একা দাঁড়ায় আছে, এবং তার যে গোসলখানা যে জায়গাটা চাপকলের তার পাশ দিয়ে আবার বাঁশঝাড়ের একটা অংশ চলে আসছে, সেখানে চিকন চিকন বাঁশ কঞ্চির মতো আর কি চলে আসছে। সেখানে দেখতেছে কেমন জানি একটু মানে ভুতুড়ে লাগে, এবং ওর পিছন দিকটা একটা ডোবার মতো আর কি নিচু হয়ে গেছে, কারণ এই যে কলের পানি টানি সব ওখানে যে পড়ে, জায়গাটা কেমন একটু মানে নোংরা নোংরা অন্যরকম লাগলো আর কি তার কাছে। একটু মানে অস্বস্তি লাগতেছে রিমার কাছে, একা একা এই মানে ভর দুপুর বেলায় তার কাছে এরকম লাগতেছে। তো যাই হোক, তারপরও সে চাপ কল চেপে হাত মুখ ধুয়ে এসে ঘরের মধ্যে বসছে। তো বসে চিন্তা করতেছে, তো এর মধ্যে ওই লোক চলে আসলো, তাদের অফিসের লোকটা জিনিসপত্র নিয়ে, এবং তার জন্য খাবার নিয়ে আসছে টিফিন বাক্স করে। বলতেছে তাদের অফিসের ওই সাহেব পাঠাইছে আর কি যিনি আসেন। যাই হোক, সে থ্যাংক ইউ দিল, খাওয়া দাওয়া করলো, করে টরে দিয়ে দিল। বললো যে রাতের বেলা তো আমি মনে হয় রান্না করতে পারবো না কি। তো ওই বললো যে আমি, ওই পিয়ন বললো যে ম্যাডাম আমি সন্ধ্যার সময় আমার বাসার থেকে আপনার খাবার দিয়ে যাবো। সে বলে তুমি টাকা নিয়ে যাও, বলে না না টাকা লাগবে না। যাক, তার সাথে ফর্মালিটিস করে লোকটা বললো আমি সন্ধ্যায় আসবো, আর ম্যাডাম সাবধানে থাকেন, একা একা থাকবেন এখানে। বলে যে কেন, কি সমস্যা? কিছু সমস্যা নাই, এমনি। বলে না এখানে কি খারাপ মানুষজন আছে? বলে না, খারাপ মানুষজন এই গ্রামে নাই, গ্রামে খারাপ মানুষ নাই প্রায় বলতে কিছুই নাই, কোনো ওইরকম অপরাধ ঘটে নাই গ্রামে, গ্রাম অনেক অন্যরকম। তাইলে সাবধানে থাকতে বলতেছো কেন? বলে মানে আপনি ভয় পাবেন মেয়ে মানুষ? না ভয়ের কিছু নাই, হারিকেনে তেল ভরা আছে না? বলে একদম কেরোসিন ভরে দিয়ে গেছি, কোনো অসুবিধা নাই, যাও। তো যাই হোক, তারপর ওই লোক চলে গেল। রিমা কিছুক্ষণ দরজা লাগায় রেস্ট নিল। এর মধ্যে দেখা গেছে বিকাল হয়ে গেছে। বিকালে বের হয়ে সে বেরোলো, তার কাছে বেশ ভালো লাগলো, সুন্দর বাতাস বইতেছে। হেঁটে বের হয়ে গেল সে, যে তাদের রান্নাঘরে পাই দিয়ে যে দেখলো দূরে মানে দেখা যাচ্ছে নিচু হয়ে গেছে ওখানে মাঠ, মাঠের ওই পাশ থেকে দেখা যাচ্ছে প্রান্তর খোলা, মানে একদম ফসলি প্রান্তর। তো বেশ এনজয় করলো সে ওইখানে করে। এর মাঝে সন্ধ্যা হয়ে গেছে, এসে সে হারিকেন জ্বালাইলো। এখন একটু অস্বস্তি লাগা শুরু করছে, রাতের ঝিঝি পোকার ডাক, কেমন জানি রাতের পরিবেশ। চিন্তা করতেছে ওই লোক আসে না কেন খাবার নিয়ে। তো বেশ খানিকক্ষণ পরে ওই লোকটা নিয়ে আসলো, খাবার দাবার নিয়ে আসলো, এনে খাওয়া দাওয়া করে লোকটা বললো যে ম্যাডাম তাহলে যাই, চিন্তা করেন না, আর আমি খবর রাখবো। আমি এখানকার যে আশেপাশের যে লোক আছে বলছি যে আমাদের ম্যাডাম উঠছে, একটু খবর রাখেন যে এখানে মেয়ে মানুষ আছে, কোনো যদি প্রয়োজনে আসে দেখাই দিল। বললো যে আপনি হাইটে যে ওখানে অমুকের ঘর, একটা লোকের নাম বললো, যে তাদের বাসায় যে আপনি কথা বললে তারা আপনাকে ইমিডিয়েটলি যদি কিছু লাগে সাহায্য তারা দিবে। রিমা বললো যে না ওইটা নিয়ে চিন্তা করেন না, যান। তো লোকটা চলে গেল। লোকটা চলে যাওয়ার পর রিমার কাছে ভীষণ একা লাগতেছে, সে মানে বুঝতে পারছে না। এবং সে তো আসলে থাকে যেখানে, সেই জায়গাটা কাইন্ড অফ শহরের মতো, হ্যাঁ, কিন্তু মানে অন্য ডিস্ট্রিক্টের শহর, কিন্তু সেখানেও কিন্তু মোটামুটি একটু কোলাহল আছে। রাত্রেবেলা মানুষ 11টা-12টা পর্যন্ত জেগেই থাকে। তো এইখানে দেখা যাচ্ছে যে একেবারে মানে নিশুতি হয়ে গেছে রাতের বেলা, রাতের পোকামাকড়ের ডাক, আর তার উপর নাই বিদ্যুৎ।
হ্যাঁ, তো যদিও তখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার কাছে এত গরম লাগতেছে না। আর পুরা কম্পাউন্ডটার মধ্যে যে সে একা, এটা তার কাছে মানে অন্যরকম লাগতেছে। তার ঘরটা হচ্ছে চৌচালা একটা টিনের ঘর, টিনের বেড়া, টিনের চাল, আর দরজাটা কাঠের, দরজা লাগানো। তারপর রিমার কাছে কেন জানি ভয় লাগতেছে। সে লোকটাকে বলল যে ভয়ের কিছু নাই, কিন্তু নিজেই ভয় পাচ্ছে। মনে হচ্ছে এই দরজা যদি কেউ ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, এই ধরনের ভয় আসতেছে। লৌকিক ভয়, বেশিরভাগই লৌকিক ভয়, ভৌতিক ভয়ও কিছুটা আছে, যেহেতু কেমন একটা এনভায়রনমেন্ট না। তো যাই হোক, টায়ার্ড ছিল রিমা, অনেক টায়ার্ড ছিল সে। রাতের বেলা মোটামুটি হারিকেনটাকে ডিম করে সে টেবিলের উপর রেখে শুয়ে পড়ে। তো ঘুমায় গেছে। ঘুমের মধ্যে সে মানে যখন মানে তার ঘুম চলে আসে, তখন সে শব্দ পাচ্ছে, মনে হচ্ছে যে তার চাপ কলটা কেউ চাপতেছে ওইখানে, মানে চাপ কলটা কেউ চাপতেছে, মনে হচ্ছে পানি পড়তেছে। তো রিমা ঘুমের মধ্যে এত ক্লান্ত ছিল, বাসে জার্নি করছে যে দিনের বেলা, মানে খুব টায়ার্ড লাগতেছে। চিন্তা করছে যে এটা মনে হয় তার ঘুমের ঘরে মানে মিলাই গেছে আর কি, জিনিসটাকে সে আর করতে পারে না, একসময় ডিপ ঘুমে চলে গেছে। যাই হোক, খুব ভোরবেলা তার ঘুম ভাঙছে। উঠে সে তার মতো নিয়ম মতো নামাজ কালাম পড়ে সে প্রিপেয়ার হয়ে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে সে চিন্তা করলো, রাস্তাটা মনে আছে তার, সে হাঁটা দিল রেডি হয়ে। তখনও কিন্তু স্কুলের সময় হয় নাই, তাকে স্কুলে যেতে হবে 9টার মধ্যে। তো সে যে হেঁটে যাচ্ছে, তার কাছে বেশ ভালো লাগতেছে। তখন হয়তো সকাল, সে চিন্তা করছে এই 1-1.5 ঘন্টা বসে থাকবো এখানে, যে দরকার হলো যে ওই ছেলেটাকে দিয়ে নাস্তা নাই খাবো। তো চিন্তা করে যাচ্ছে এবং দেখতেছে যে সে সকালবেলা শাওয়ার নিছে ওই দিয়ে, ওখানকার ওই চাপ কলের ঠান্ডা পানি, বেশ ভালো লাগছে তার কাছে। আমার পানিটা একটু ওয়ার্ম ছিল কেমন। যাই হোক, সে হেঁটে যাচ্ছে, বাঁশঝাড়ের বাতাস অনেক অন্যরকম লাগতেছে। তো চলে গেল সে তার স্কুলে এবং ক্লাস শুরু করলো, বাচ্চাদের সাথে সময় কাটাইলো সারাদিন। দুপুরে খাওয়া দাওয়া করলো, ওখান থেকে একজনের বাসাতে খাবার দিয়ে গেছে তাকে কার্টিসি করে। দেখলো যে তারা খুব অতিথি পরায়ণ। তো যখন দুপুর গড়ায় গেছে, এই সময় আকাশ মেঘ করে গুড়গুড় গুড়গুড় করতেছে, মানে বৃষ্টি আসবে, মানে বেশ অন্ধকার হয়ে আসছে। মানে দেখতে দেখতে আকাশ একেবারে ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে চারিপাশে। এই দিনের বেলা মানে ভর দুপুরে মনে হচ্ছে যে একেবারে সন্ধ্যা, ডিপ সন্ধ্যা। তো রিমা বললো যে আমি বাসায় কেমনে যাবো এরকম বৃষ্টি আসলে। তো তখন ওই যে অফিস অ্যাসিস্ট্যান্ট ছেলেটা বলছে, ম্যাডাম চিন্তা করেন না, ছাতি আছে, আপনার পৌঁছাই দেবো না, কোনো অসুবিধা নেই, চিন্তা করেন না। আর বৃষ্টি হয়তো হইব, ঝড় বৃষ্টি হইলে তো গ্রাম অঞ্চল তো মানে বেশিক্ষণ টিকে, তারপর হয়ে যাবো 1-1.5 ঘন্টার মধ্যে থেমে যাবো। যাই হোক, রিমা বসে থাকলো, এর মধ্যে ঝড় বৃষ্টি চলে আসলো। আর প্রচন্ড বৃষ্টির সাথে ঝড় বাতাস, মানে কঠিন অবস্থা, একেবারে সব উল্টায় ফেলতেছে, গাছপালা দেখতেছে যে একদম নয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো অনেকক্ষণ বসে থেকেও দেখতেছে এই ঝড় বৃষ্টি আর ছাড়ে না। সেই দুপুর থেকে বসে বিকাল হয়ে গেছে, মানে একবার বিকাল গড়ায় গেছে। আর বিকালে তো অন্ধকারটা আরো বাড়তে বাড়তে আরো বেড়ে গেছে অন্ধকার, মানে একেবারে আকাশ অন্ধকার। মাঝে মাঝে এই ঝড়ো বাতাস থেমে যে বৃষ্টি পড়তেছে আর কি, তখন তো বৃষ্টিটা একটু ধরে আসছে। তো রিমা বললো যে না, চলে যেতে হবে, এখানে বসে থেকে লাভ নেই। আর এই স্কুলের ছাত্রছাত্রী তো অনেক আগেই চলে গেছে, স্কুলের লোকজনও চলে গেছে। যে লোকটা এখানে প্রশাসনিক ছিল, সেও বেশ খানিকক্ষণ কথাবার্তা বলছে, গল্প করছে, ভদ্রতা করে বসেও ছিল, পরে চলে গেছে সেও। তো সে আবার বলছিল যে ম্যাডাম চাইলে আমাদের বাসায় চলে আসতে পারেন, আমার ওয়াইফ আছে, তো সুতরাং আপনি সময় কাটাইতে পারবেন ওর সাথে। তো বলে না না না, আমি বাসায় চলে যাবো। রিমা একটু আসলে একলা থাকতে পছন্দ করে নিজের মতো। তো সে যখন দেখলো যে মানে এখন তার বসে থেকে লাভ নাই, শুধু অফিস অ্যাসিস্ট্যান্ট ছেলেটা সে বসা, কি করবে? তো সে বললো আচ্ছা ছাতিটা দাও, আমি যাই। তো ছেলেটা বললো যে ম্যাডাম আপনার আগে দিই আমি, আপনি পারবেন না? না না, আমি পারবো, কোনো চিন্তা করো না। সে চিন্তা করছে এই ছেলেটাকে আমি কেন পেইন দিব খামাখাই, আমি রাস্তা তো চিনি, আর ও আমাকে আগে দিয়ে আবার ও আসবে একা একা, আর কি বা হবে এখানে। রিমা একটু মানে সেলফ ডিপেন্ডেন্ট, একটু সাহসী। সে ছাতিটা নিয়ে, ছেলেটা তাকে বারবার বললো ম্যাডাম আমি আগে দিই, বলে না লাগবে না, যাও, বলে সে হাঁটা দিল ছাতি মেলে। তো বাইরে কিন্তু অন্ধকার, বিকাল তখন গড়ায় গেছে, সন্ধ্যা হয়ে আসছে, সেরকম একটা অবস্থা। বৃষ্টি মোটামুটি পড়তেছে, টপ 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 করে বৃষ্টি পড়তেছে। রিমা যাচ্ছে এবং সে শাড়িটাকে একটু ধরে রাখছে যাতে তার পাটা ঠিক মতো ভিজা না যায়। আবার চিন্তা করছে যে এই কাদার রাস্তা, কেন মাঝে মাঝেই দেখতেছে পানি জমে গেছে অনেক জায়গায়, কারণ এই পানিগুলা পাস সব করতে পারে না, যদিও রাস্তার জায়গাটা উঁচু, তারপরও পাস করতে পারে না। তো ওই জায়গায় সে অনেক সন্তর্পণে চলার চেষ্টা করতেছে, এর মাঝে তার জুতাও ভিজে গেল পানিতে। চিন্তা করলো আর কি করার, অসুবিধা নেই, ভিজা জুতা নিয়ে হাঁটতেছে। সে বুঝছে যে বৃষ্টিতে নামলে তো ভিজতেই হবে, বৃষ্টির পশলা লাগতেছে এসে, সেটাতেও ভিজে যাচ্ছে। নিজেকে নিজে বিষোদ্গার করতেছে যে এইরকম সময় বেরোলাম কেন, মানে কিন্তু কিছু তো করার নাই। এরকম যেতে যেতে সে একটা পাশে আসলো, যেই জায়গায় ওই যে তার ওই বেশ বড় বড় একটা বাঁশ ঝাড় আছে, বাঁশ ঝাড়ে পাইতে যখন যাচ্ছে, অন্ধকার কিন্তু হয়ে গেছে। হঠাৎ করে আকাশে কড়াত করে একটা মানে বিজলি চমকাইলো বেশ শব্দ করে। তো রিমার কাছে ভয় লেগে উঠছে, মানে বুকের মধ্যে কেঁপে উঠছে কড়াত শব্দটার মধ্যে, এত জোরে বাসটা পড়ছে। মনে হলো ঠিক তা উপরে যে বাঁশ ঝাড়ের উপর দিয়ে গেছে, এরকম একদম আলোকিত করে দিছে চারিপাশে।
এবং সাথে সাথে মানে বাজটা যে পড়ছে মনে হলো যে অন্ধকারটা বেড়ে গেল মানে বিদ্যুৎটা যাওয়ার পরে। আর তার কাছে মনে হলো তার পেছনে এক জায়গায় পানি জমেছিল, সেই পানির মধ্যে মনে হলো ছপাস করে কিছু শব্দ হলো, বেশ ছপাস করে শব্দ হয়েছে। তো রিমা একটু কেঁপে উঠে পিছন দিকে তাকাইছে, এভাবে করে তাকাইছে পিছন দিকে, তাকায় দেখতেছে আকাশটা ধূসর বর্ণের, মানে ডার্ক ছাই কালো রঙের হয়ে গেছে আকাশটা। মানে মোটামুটি দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে একেবারে অন্ধকার, মানে একদম সন্ধ্যা, নর্মাল সময় যদি সন্ধ্যা 7টা-8টা বাজে যেরকম সেরকম। আর এর মধ্যে তার কাছে মনে হলো যে পেছনের পানিটা যদি কোনো কিছু পড়ে মানে জোরে ওখানে পানির মধ্যে পড়ার পর নড়ে যায়, সেরকম নড়ে আবার এরকম কাঁপতেছে, আর সেখানে বাবল উঠতেছে পানির মধ্যে, বৃষ্টির পানির। একটা ভয় পেলো যে এখানে কি এরকম পড়লো ঝোপ করে, মানে একদম ধপাস করে পড়ছে পানির মধ্যে। তো রিমা তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করলো, চিন্তা করলো যে না আর পিছিয়ে তাকাবো না। আচ্ছা, এবং সে যত এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকারটা বাড়তেছে, রিমার কাছে মনে হচ্ছে অন্ধকারটা বেড়ে যাচ্ছে। সে যখন বাসার বেশ কাছাকাছি চলে আসে দেখলো অনেকখানি জায়গা পানি, মানে প্রায় এক গোড়ালির উপরে পানি হবে এবং কাদা কাদা হয়ে গেছে। তো তার কাছে খুব মানে মেজাজটা গরম হইলো, কিছু করার নাই, সে স্যান্ডেল দুইটা হাতে নিয়ে নিল এবার, কারণ স্যান্ডেল পরে পা মুছড়ায় যেতে পারে এখানে কাদার মধ্যে কিরকম কি। তো সে ওর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং বাসাটা দেখে তার কাছে কেমন ভয় লাগতেছে, কারণ অন্ধকারে বাসার মধ্যে কোনো আলো নাই। হ্যাঁ, বাসাটা দেখা যাচ্ছে দূর থেকে তাদের যেরকম টিনের ঘর, মুখ বদ্ধ করে আছে, সামনে তো কোনো মানে মেইন কোনো এন্ট্রেন্স দরজা নাই, মানে খোলা জায়গা ঢোকার মতো। তো ওই জায়গা দিয়ে সে বাসাটা এখন মুখ বদ্ধ করে আছে অন্ধকার, এবং বৃষ্টির পানি তো হালকা হালকা আলো, যেহেতু মানে এখনো পুরোপুরি ডার্ক হয় নাই, বৃষ্টির পানি দেখা যাচ্ছে। তো সে নিজে নিজে চিন্তা করতেছে যে আসলে কি এখানে আসাটা আমার মানে উচিত হয়েছে, এরকম ভাবতেছে, আমি একটা মেয়ে মানুষ ভাবতে ভাবতে সে হেঁটে যাচ্ছে। তো সে পানির মধ্যে দিয়ে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছে, তার গোড়ালির উপর পানি উঠে গেছে, মানে আরো মেজাজ গরম হয়েছে, হাতে স্যান্ডেল, এক হাতে ছাতি ধরা এরকম, শাড়িটা মোটামুটি ভিজে গেছে অনেকটা। তো হেঁটে যখন নাকি সে পানির অংশটা পার হয়েছে, এই সময় তার কাছে মনে হলো পানিতে তার পেছনে কেউ পাড়া দিয়ে দিয়ে আসতেছে। কেউ যদি পানিতে হাঁটে, যেমন সে হাঁটতেছিল তখন যে শব্দ হয়েছে, তো সে তো মেয়ে মানুষ, সে খুব সুন্দর করে মানে সাবধানে পা ফেলে আসতেছিল, এখানে মনে হচ্ছে যে খুব উদ্ধত ভাবে পা ফেলে কেউ আসতেছে পিছনে। রিমা একটু ভয় পেয়ে গেছে, সে ফট করে পিছনে তাকাইছে, পিছে তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে স্পষ্ট দেখতেছে পানি যে মানে ওখান থেকে সরে গেছে, কেউ আসলে যেরকম হয় সেরকম গেছে। রিমা অনেক ভয় পাইছে, সে দ্রুত হাঁটা ধরলো, পানির অংশটা সে প্রায় পার করে আসছে। সে দ্রুত হেঁটে বাসার কম্পাউন্ডে ঢুকছে, দেখছে উঠানের মধ্যে তেমন পানি নেই, হালকা কাদা আছে, কিন্তু পাটা তো কাদা কাদা লেগে আছে, তার অস্বস্তি লাগতেছে, সে এটা পাটা ধুবে কিভাবে। সে তাড়াতাড়ি যে উঠে আগে প্রথমে উঠে গেল যে বারান্দায়, ওখানে ওই যে ওখানে যে ল্যাপা আর কি, ডেউ করা যে জায়গাটা, ওটার উপর উঠে গেল। উঠে সে তার ছাতিটাকে নিয়ে হলো, ছাতি রেখে ঝরঝর করে পানি পড়তেছে, আর তাকাচ্ছে আশেপাশে, দেখতেছে যে অন্ধকার প্রায় ঘনে আসছে, সামান্য একটু আকাশের আলো আছে। তো দেখতেছে সে যে তার পার মধ্যে কাদা লাগা, এটা তো ধুইতে হবে, সে মানে খুব গা তার ঘিন ঘিন করতেছে। তো সে মানে তার জুতাটাকে রাখলো এক পাশে, এবং তার হাতের নিচে, সে বগলের নিচে পার্সটা নিয়েছিল, পার্সের থেকে চাবি বের করে ওই ঘরের তালাটা খুললো। তো তালাটা খুলে দেখলো ঘর অন্ধকার, যথারীতি বেশ অন্ধকার ভিতরে। তো সে দেখলো হারিকেনটা টেবিলের উপরই আছে, সাথে সাথে টেবিলের উপর থেকে ম্যাচটা নিয়ে হারিকেনটা জ্বাললো, যে হারিকেনটা বের করলো। হারিকেন বের করার পর বেশ খানিকটা আলো আসতেছে, সে একটু স্বস্তি পেলো আলো দেখাতে। তো হারিকেন নিয়ে সে এখন আর ছাতি করে না, যেহেতু বৃষ্টি মানে কমে আসছে, ছিটছিট পড়তেছে, সে আস্তে করে হেঁটে চলে গেল ইসের কাছে। তার ওই আগেই গতকালকে সে এখানে তার স্পঞ্জের স্যান্ডেল রাখছিল, ওটা পায়ে দিয়ে চলে গেল, সে চাপ কলের ওখানে গিয়ে পা ধুলো, ভালো মতো পা ধুলো। তো যখন সে পা ধুচ্ছে, মানে চাপকল চাপ দেয়, তারপর পানি বের হয়ে পাটা ধরে পানির নিচে পা ধরে, তার কাছে হারিকেনটা রাখছে পাশে। তার কেন জানি মনে হচ্ছে কেউ একজন উঁকি দিয়ে তাকে দেখতেছে এদিক ওদিক দিয়ে, মানে মানুষের মধ্যে কিন্তু একটা ফিল আসে কেউ যদি তাকে দেখতে থাকে অন্য জায়গার থেকে। তো খুব অস্বস্তি, এবং মেয়েদের মধ্যে এই সেন্সটা বেশি, তারা বুঝতে পারে। তো তার কাছে কেমন যেন অস্বস্তি লাগা শুরু করছে। রিমা মানে খুব অস্বস্তি ফিল করতে করতে সে তাড়াতাড়ি পাটা ধুয়ে সে হারিকেনটা নিয়ে তার ঘরে চলে আসলো। ঘরে এসে স্যান্ডেল রেখে সে যখন ঘরে ঢুকতেছে, তখন তার মনে হলো যে তার মা তাকে শিখাইছে যে ঘরে ঢুকতে গেলে সবসময় সালাম দিয়ে ঢুকতে হয়, যদিও ঘরে কেউ নাই। তারপরও সে আসসালামু আলাইকুম বলে বাসার ঘরের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে। ঢুকে সে বিসমিল্লাহ বলে দরজাটা লাগাই দিল। লাগাই দেওয়ার পরে তার কাছে কেন জানি মনে হলো যে সে দরজাটা লাগাইছে, তার সামনে দিয়ে কেউ হাঁটা চলা করে গেছে। রিমার কাছে বেশ অস্বস্তি লাগলো, যে মনে হলো কে এখান দিয়ে গেল, মানে একদম ফিল করছে সে কেউ একদিন হেঁটে গেছে ওইখান থেকে। তো সে মানে একটু ভয় পাচ্ছে এবং ঠান্ডা লাগতেছে, বৃষ্টিতে ভিজছে না। তাড়াতাড়ি সে গাটা মুছে সে ফার্স্টে যেটা করলো, তার চুলটাকে পেঁচায় ফেললো। সে ওখানে তার টাওয়াল ছিল, টাওয়াল দিয়ে চুলটাকে পেঁচায় সে হারিকেনটা রেখে বসছে, গায়ের মধ্যে দিয়ে একটা চাদর পেঁচায় নিছে, নিয়ে বসে বসে চিন্তা করতেছে কি করবে, হারিকেন জ্বলতেছে।
এবং বৃষ্টি মনে হচ্ছে একটু পর 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 করে বাড়তেছে, টিনের চালের মধ্যে জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তো সে ভাবলো যে আজকে রাত্রে আর মানে কি খাবার, আর কাউকে বলেও নাই সেই ছেলেটাকে খাবার দেওয়ার কথা, চিন্তা করছে আজকে খাওয়া দাওয়া না করে শুয়ে থাকবে। তো এরকম করে সে তার বিছানার মধ্যে চাদর টেনে শুয়ে পড়লো। কতক্ষণ পার হয়েছে বলতে পারবে না, রিমার চোখে ঘুম লেগে আসছে, সে ঘুমাই গেছে। হারিকেন কিন্তু জ্বলতেছে ভালো মতনই। একটা সময় রিমা শব্দ পেল, তিম করে শব্দ, মানে তিম করে একটা শব্দে তার ঘুম ভাঙছে। তো সে লাফ দিয়ে উঠছে বিছানার মধ্যে। কোত্থেকে শব্দ হলো, একটু পর দেখলো আবার দ্রিম করে শব্দ। তো বুঝলো যে তার যে টিনের চাল সেটার মধ্যে কেউ বড় ইট মারছে, বড় ইট, এবং একটু পরে কয়েকটা তিরিম 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 করে ইট পড়তেছে। তো রিমা ভয় পেয়ে গেছে, মানে প্রচন্ড রকমের ভয় পেয়েছে। সে যে ঘটনাটা কি, সে মনে মনে দোয়া পড়া শুরু করছে বিড়বিড় করে। যে মোটামুটি সে তার মার কাছ থেকে দোয়া দুরুদ শিখতো। তার মনের মধ্যে ভয় লাগা শুরু করছে যে রাতের বেলা কে ইট মারতেছে এখানে, এরকম তো ইট মারার কথা না। মনে হচ্ছে ইটটা লেগে ইটটা ভেঙে যাচ্ছে টিনের চালে লেগে। তো সুতরাং এটা মাটির ঢেলা আর কি, বড় মাটির ঢেলা হয়তো লেগে এখানে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। তো রিমা ভয় পেয়েছে অনেকক্ষণ, মানে কোনো নাই। তো চুপচাপ বসে আছে, চিন্তা করছে আমি আরই করবো না, হারিকেন জ্বলতেছে জ্বলুক। এরকম করতে করতে একটা সময় সে আবার মানে ঘুমের মতো হয়ে গেল, মানে নিজের মতো কাচুমাচুকে, প্রচন্ড রকম মনের মধ্যে প্রেসার ভয়ের। একটা সময় তার মনে হলো যে তাকে একটু রেস্টরুমে যেতে হবে। তো এইটা সে মোটামুটি চিন্তা করলো যে আমি চেপে থাকি। তো বেশ কিছুক্ষণ সে এটা মনে করলো যে না আমি যাব না। তো একটা সময় তার মনে হলো যে তাকে মানে আসলে বেরোতেই হবে, এরকম লাগলো। আর কিছু কি করবে অগত্যা, বেশ ভয়, কেন এই যে ইটগুলা পড়ছে এতক্ষণ, তার এখানে সে উঠছে, উঠে আস্তে করে হারিকেনটা নিয়ে ওই দরজাটার কাছে গেছে, দরজাটা খুলছে, খুলে ফার্স্টে হ্যারিকেনটা বের করছে। পরে দেখতেছে যে বাইরে বৃষ্টি কমে গেছে, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, কেউ নাই, অন্ধকার, আর রাতের বেলা একটা ডিফারেন্ট শব্দ বৃষ্টির সময়। তো চিন্তা করলো যে যাই, আস্তে করে সে হেঁটে বেরোয়, ছাতি নেয় নাই আর, হেঁটে নামছে ওখান থেকে। হালকা হালকা বৃষ্টি গায়ে লাগতেছে, হেঁটে হেঁটে ঢুকে গেল ওই যে চাপকলের পাশ দিয়ে যে জায়গাটা বাথরুমে যাওয়ার। তো ওখানে যে সে রেস্টরুমে গেছে, রেস্টরুম থেকে বেরোইছে, আবার বেরো এসে চাপকলের কাছে যে যখন সে অজু করতেছে, এই সময় মনে হলো তার হারিকেনটাকে কে ওই যে হারিকেনের হ্যান্ডেলটা ধরে টেনে এই পাশ থেকে এই পাশে সরাই দিল। একদম সে নিজের চোখে দেখলো যে হারিকেনটা অটোমেটিকলি যেখানে রাখা ছিল ওখান থেকে টেনে কেউ সরাই দিল। রিমা প্রচন্ড রকমের ভয় পাইছে, সে তাড়াতাড়ি চাপকল চাপ দিয়ে তার অজুটা সারতেছে, কারণ সে জানে যে নাপাক থাকা যাবে না। এই সময় সে দেখলো ঠিক বাথরুমের দরজার কাছে একটা অবয়ব, কিন্তু অবয়বটা কালো কুচকুচে, কিন্তু সেটার গায়ের থেকে মানে ধোঁয়ার মতো উঠতেছে, মানে অ্যাজ ইফ একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি যদি হয় না, বৃষ্টি হলো আকাশের একটা আলো আছে, এর মধ্যে বোঝা যাচ্ছে বাথরুমের দরজার কাছে একটা কালো ধোঁয়ার কুণ্ডুলির মতো, মানুষের মতো, বেশ বড় এরকম আকৃতির, বেশ বড় আকৃতির ধোঁয়ার মতো, এরকম তার চারপাশের এজটা, মানে ধোঁয়ার চারপাশের এজটা ধোঁয়ার মতো উঠতেছে এরকম দাঁড়ানো। রিমার তখন শুধু পা ধোয়া বাকি ছিল, সে কোনো মতে পাটা ধুয়ে সে দোয়া পড়া শুরু করলো। সে বুঝলো সে অজু করে ফেলছে, পবিত্র হয়ে গেছে। সে হারিকেনটা যেখানে ছিল সে থাবা দিয়ে হারিকেনটা নিয়ে সে দোয়া পড়তে পড়তে ওখান থেকে দৌড় দিয়ে সে ঘরের দিকে আসছে। এসে তার দরজা দিয়ে আবার সে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দরজায় ঢুকে দরজাটা লাগাই দিছে। দরজা লাগায় হারিকেন লাগছে, দরজাটা সে লাগাইছে, সাথে সাথে তার দরজার মধ্যে দুম দুম করে কেউ ধাক্কা মারতেছে। এবং মানে টিনের ঘরের কাঠের দরজা, এটা খুব একটা স্ট্রং না, কিন্তু এটা যখন ধুম ধুম করে মারতেছে মনে হচ্ছে যে এক একটা ধাক্কাতে দরজাটা 2-3 ইঞ্চি করে এদিকে চলে আসতেছে। রিমা প্রচন্ড ভয় পাইছে। শেষ পর্যন্ত সে আর কিছু মানে চিন্তা না করতে পারে, সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করছে, একেবারে জোরে জোরে যখন পড়া শুরু করছে, তার মানে প্রথম ভার্স পড়ার সাথে সাথেই ওই ধাক্কা থেমে গেছে, মানে কোনো নাই, একদম নিস্তব্ধ হয়ে গেছে চারিদিকে। তো সে পুরা পড়ছে, পরপর 3 বার আয়াতুল কুরসি পড়ে সে তার বিছানায় বসে সে তার চাদরটা মুড়ি দিয়ে বসে আছে, হাঁটু দুইটাকে একত্র করে ভয়, আর বিড়বিড় করে দোয়া পড়তেছে। সে বিড়বিড় করে দোয়া পড়তেছে, এবং একটু পর আবার শুরু হলো তার ঘরের মধ্যে এরকম ঢেল পড়া, অসংখ্য ঢেল পড়ছে তার এখানে, প্রচন্ড রকম ঢেল পড়তে মানে ঢেল গুড়া হয়ে গেছে। সে মনে হলো তার উপরে, তার ওই ঘরটার উপরে ঢেলের বৃষ্টি চালাইছে এরকম। সে ওই দোয়াই পড়তেছিল। তারপর অনেকক্ষণ পর মনে হলো যে তার ঘরের সামনের যে ফাঁকা জায়গা, সেখানে কোনো ষাঁড় উঠে আসছে, একদম ষাঁড় যেরকম মানে গরু যেভাবে ডাকে সেইভাবে এরকম এসে ওদিক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতেছে আর হাঁটতেছে।
রিমা তো প্রচন্ড ভয় পেয়েছে যে এখানে গরু ষাঁড় এটা আসলো কোত্থেকে, মানে ভয় সে আসলে তার মানে একদম তার ভেতরেই নাই। তারপরও রিমা কেন জানি অতি আগ্রহে তার জানলার পায়ে যে টুকি দিছে যে এখানে কি আসলে গরু বা ষাঁড় মানে লৌকিক কিছু আছে নাকি। সে তাকায় দেখে তার দরজার সামনে একটা কালো রঙের ষাঁড়, এই বড়, এবং চোখগুলো জল জল করতেছে এবং লেজটা এরকম লাফাইতেছে। সে যেদিক থেকে তাকাইছে মনে হলো সেই দিকেই ষাঁড়টা তাকায় দৌড় দিয়ে আসলো তার ফুটার কাছে। সে দোয়া পড়তে পড়তে মানে পিছন ফিরে সে তাড়াতাড়ি তার বিছানার উপর পড়ে গেছে রিমা, আর তার কিছু মনে নেই এবং তার সে দোয়া পড়তে পড়তেই সে মানে লাস্ট তার সেন্স যে গেছে দোয়া পড়তে পড়তেই গেছে। যাই হোক, মানে দিনের বেলা মানে তার যখন হুঁশ ফিরছে তখন দিনের বেলা সে দেখতেছে যে তার দরজা নক করতেছে কে। তো তখনও তার ভয় কাজ করতেছে রিমার যে কে দরজা নক করতেছে। তো সে তাদের কে কে বলতেছে কে বলতেছে, তো ওখানে বলছে ম্যাডাম আমি, আপনি ঠিক আছেন ম্যাডাম আমি। তো শুনে বুঝলো যে অফিসের যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা। তো সে বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বলে একটু পর সে উঠলো, উঠে দেখলো যে তার হারিকেনটা রাখা আছে পাশে, ঠিকই হারিকেন তখনও জ্বলতেছে আর সে খাটের মধ্যে ছিল। সে উঠে তাড়াতাড়ি ধাতস্থে নিজেকে ঠিকঠাক আরো করে সে এক দিয়ে দরজা খুললো। তো ছেলেটা বলতেছে ম্যাডাম আপনি ঠিক আছেন, আমি কতক্ষণ ধরে আপনার দরজা নক করতেছি, কি ব্যাপার? তো বলে যে আমি অনেক ভয় পাইছি ভাই কালকে রাতে। বলে কি হয়েছে? আপনারা বলছি না সাবধানে থাকতে, একা থাকতে, তো না করছিলাম। তখন বলে যে না আমি রাত্রেবেলা অনেক উল্টাপাল্টা জিনিস দেখছি। এই যে ছেলেটা বলছে কি গ্রাম তো, ভয় বলতে আমরা এগুলাই বুঝাই, বুঝছেন, এগুলাই মানে উল্টাপাল্টা। আর আপনি মেয়ে মানুষ একা এখানে থাকতেছেন, এই ঘর অনেকদিন ছাড়া পড়ে আছে, এই না। যাই হোক আজকে আপনার সাথে আরেক ম্যাডাম আসতেছে, তো সুতরাং আপনি অসুবিধা হবে না, উনি আর আপনি থাকলে তখন আর এগুলো সমস্যা নাই। আর দেখি আমি বলছি আমাদের এখানে যে নতুন আরবি টিচার আসছে ওনাকে দিয়ে বলছি এই জায়গাটা ঝাড়াই দিতে, বন্ধ করে দিতে। তো রিমা আসলে ভয় পাইছিল, মনে করছিল যে সে আসলে এখানে থাকবেই না, ছেড়ে চলে যাবে। তো রিমা যখন এটা শুনে যে তার ঘরটাকে মানে ঝাড়াই দিবে হুজুর দিয়ে এবং সাথে আরেকজন আজকে আসতেছে, সে জানতো আজকে আসতেছে, কিন্তু এটা কেমন জানি তার একটা সাহস বাড়ে। তো সে ছেলেটাকে বলে তুমি বাইরে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। বলার পর ছেলেটা বাইরে যে ওখানে বসেছিল দরজার বাইরে, তো সে ফ্রেশ হয়ে এসে তালা মেরে যায়। তো গিয়ে ওখানে যে ওই দিন তার ওই যে দেখা হয় আবার সেখানে, ওই যে নতুন যেই আরেক ম্যাডাম জয়েন করতে সে আসছে, তার সাথে দেখা হয়। দেখে সে তাকে দেখে যে খুব ভালো একটা মানে জলি আর একটা মেয়ে, তার নাম বিনা। তো যাই হোক দুজনের সাথে কথাবার্তা হয়ে তার মানে বেশ ভালো লাগে। সে মনে করে যে অ্যাটলিস্ট একটা রুমমেট পাইলাম। আর সেই যে আরবি টিচার যিনি, তিনিও একজন খুব অন্যরকম মানুষ। তিনিও বলে যে আপনাদের বাসা আমি ঝেড়ে দিব আজকে, যে চিন্তা করেন না। তো তখন বলে রিমা যে আমি এরকম এরকম জিনিস দেখছি, ভয় পাইছি। আরবি টিচার বলে ওটা খারাপ জিন, ওদিকে থাকে, ওই বাসঝাড় থেকে হয়তো আপনারা ফলো করে গেছে, যে আপনাকে একা দেখছে, চেষ্টা করছে, কিন্তু আপনি তো দোয়া দরুদ পড়ছেন তো, আর আপনাকে কিছু করতে সাহস পায় নাই। যারা এরকম দোয়া দরুদ পড়ে, যারা তাদের বিশ্বাস ইমান স্ট্রং, তাদেরকে কিছু করতে পারে না এগুলো এরকম। যাই হোক, কিন্তু চেষ্টা করছে, আপনার আশপাশ দিয়ে করছে, একা এরকম থাকা ঠিক না। যাক, তো যাই হোক রিমা চিন্তা করছিল চাকরি ছেড়ে দিবে, কিন্তু পরে আর ছাড়ে নাই। যখন ব্যাক করে আসছে তখন ওই রুমমেটকে নিয়ে আসছিল। আসার পর তারা দুজন উঠছে এবং হুজুরও এসে ওই তাদের ওই ঘরটর ঝেড়ে দিয়ে বন্ধ করে দিয়ে গেছে, বলছে যে অসুবিধা নেই এখানে থাকেন। তো তারা দুইজন যখন থাকতো, পরবর্তীতে আরো দুইজন জয়েন করছিল তাদের সাথে, এবং পরবর্তীতে ওই পাশের রুমটাতে মানুষ আসছিল। এরপর আর ভয়ের তেমন কিছু ঘটে নাই ওখানে। তবে রাতের বেলা বাথরুমে যেতে ভয় পেত। রাত বাথরুমে যে তাদের সাথেরই একজন রুমমেট একবার চিৎকার দিছে, সে কি জানি একটা দেখছে। তো তার বর্ণনা মোটামুটি রিমার বর্ণনার সাথে মিলে যায়। তো রিমা বুঝতে পারছে যে ওই জিনিসটা ওই বাথরুমের ওইখানের থেকে, ওই বাঁশঝাড়ের ওইখান থেকে ওই বাথরুম ওইখানেই থাকে, খারাপ কোনো জিনিস আর কি। তো যাই হোক, তারা বাথরুমে যাওয়ার আগে সবসময় দোয়া পড়ে, রিমা সবসময় দোয়া পড়ে যেত, পর থেকে বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে যেত সবসময়। আর সাধারণত তারা এরকম তখন যদি যেত, সাথে আরেকজনে নিয়ে যেত, তাদের আরেক রুমমেটকে, মানে উঠলে আরেকজনে নিয়ে বলতো যে চল আমার সাথে। তারা ক্লোজ হয়ে গেছিল সবাই, তো তারপর ওইভাবে ইউজ করতো। এরপর আর ওখানে আর কিছু দেখে নাই। তবে এইটা রিমার জীবনের একটা ভয়ের অভিজ্ঞতা ছিল চাকরি করতে গিয়ে, সেটা সে শেয়ার করছে। গ্রাম বাংলার একটা অভিজ্ঞতা, আমার কাছে কিন্তু বেশ লাগছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিফ। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণে আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে, এবং অনেক বেশি। আমার আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা দুইজন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি, আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই দুইজন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া,
লুকিয়ে স্মোক করা, এছাড়া আরো অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়ে আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা দুই ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22 অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে, দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরো ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই, আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে, আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই। আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি, মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনে একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা, তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25 অগাস্ট আমরা ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারোর সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা, তবে কার চুল হাতে পেঁচিয়েছিল এটা ভাবতে ভাবতে নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দুরুদ পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে। মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোন এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26 অগাস্ট রাত প্রায় 11টা হবে, সবাই শুয়ে পড়েছিল। শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজো মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর, বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো, আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে।
আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে, এ কারণে আমার মেজ খালামণি একটু ধমক দিয়ে বলে আরে কিছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি, আজ এগুলা কিচ্ছু না, যাও সবাই ঘুমাও। এরপর সবাই যে যার রুমে যে শুয়ে পড়ে। আমার মেজ খালামণিও যে শুয়ে পড়ে। সে ঘুমিয়েছে 10 মিনিটের মতো হবে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তাকে এক হাত উঁচু করে তুলে সজোরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় খালামণি খুব ভয় পেয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি, আর খালামণি দোয়া-দরুদ পরে ঘুমানোর চেষ্টা করে একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরদিন বেলা 11টার দিকে শুভর মামা বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন আসর বসাতে হবে। মামা কিছুক্ষণের মধ্যেই তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ম্যানেজ করে আসর বসিয়ে মামা তার মতো করে কিছুক্ষণ কাজ করে কাউকে হাজির করেন। হাজির করার পর মামা প্রশ্ন করেন কে তুই? তিনি বলেন আমি পড়ি, আর আমরা এখানে 7 জন থাকি। মা বলেন কেন মারলি, শুভকে মারলি কেন? উত্তরে বলে আমি তো শুভকে মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি। ওর বয়স যখন 5 বছর তখন থেকে আমি ওর সাথে ছিলাম। শুভর যখন 12 বছর বয়স ছিল তখন একবার ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম আমাদের দেশে। আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও চাইতো না। আমার ধমক দিয়ে বলে এসব রাখ, তুই বল শুভকে কেন মেরেছিস, কিভাবে মারলি? তখন সে বললে আমি মারতে আসছিলাম ওর ভাবিকে, কিন্তু ও আমাকে বাধা দিয়েছিল। মা বলেন ওর ভাবিকে কেন মারতে চাস? পরে রেগে গিয়ে বলে বিথি কেন শুভর সাথে এত মিশত। বিথি হচ্ছে শুভর বড় ভাইয়ের বউ। বিথি প্রতিদিন আমার শুভকে বিয়ে দিতে চাইতো। প্রতিদিন রাতে শুভকে আমার জন্য ওর গাছের গোলাপ ফুল ঘরে এনে রাখত, আর সেই ফুল আমার আগে বিথি নাকে নিয়ে ঘ্রাণ নিত। এই কারণে আমি আর ওই ফুলের ঘ্রাণ নিতে পারতাম না। নীল রং আমার পছন্দ। রোজার ঈদে শুভ কেন বিথিকে নীল শাড়ি কিনে দিল, আমি সহ্য করতে পারিনি। এর জন্য বিথিকে এ পর্যন্ত 4 বার মারতে এসেছি, কিন্তু শুভ আমাকে বাধা দিয়েছে। সেদিন রাতেও আমি যখন বিথিকে মেরে ফেলার জন্য ওর ঘরে ঢুকবো, তখন শুভ আমাকে আটকে ফেলে আর বলে আমার ভাবিকে কিছু করিস না, যা করার আমাকে কর। কিসের এত টান, কিসের এত ভালোবাসা? এর জন্য আমি শুভকে মেরে ফেলেছি। মা সব শুনে বললো কিভাবে মারছিস? বললো আমার হাতের নখ আর গলায় চেপে ধরেছিলাম, ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ সুযোগ দিইনি, এক ঝটকায় শেষ করে দিয়েছি। আর তারপর ওর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিই, বাস শেষ। পরক্ষণেই পরীটা বলে ওঠে যে ওকে যে কবর দিয়ে আসলি, ওর লাশ তো কবরে নেই, ওকে আমি কবর থেকে তুলে আমার সাথে নিয়ে এসেছি, এই দেখ। ঠিক তখন মামা দেখতে পায় শুভর লাশ ওই পরীটার কোলে। মুচকি একটা হাসি দিয়ে আছে শুভ। এই দৃশ্য শুধুমাত্র মামা দেখতে পাচ্ছিলেন। তখন মামা এই দৃশ্য সহ্য করতে না পেরে পরীটাকে তাড়িয়ে দেয় আর বাড়ি বন্ধ করে। বাড়ির সবাইকে তাবিজ দিয়ে দেয় আর বলে ভাবি যেন সাবধানে থাকে, আর 41 দিন যেন নিষাদ, অর্থাৎ আমি আর ভাবি এই বাড়িতে না আসি। ওই মামাটা আমার কথা বলার কারণ ছিল, কারণ শুভর সব থেকে ক্লোজ ছিলাম আমি, তাই আমার উপরে ওদের নজর যেন পড়তে না পারে, এই জন্য মামা সাবধান করেছিলেন। এরপরে আর এই পর্যন্ত আমি আমার বাড়িতে যাওয়া হয়নি। তবে ঢাকায় নিজ বাসায় মাঝে মাঝে গভীর রাতে ফিল করতাম হয়তো কেউ আমার আশেপাশে আছে। হয়তো এই ঘটনার পর থেকে গভীর রাতে ফিলটা বেশি বেড়েছে, নয়তো দূর থেকে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি কোনো কিছু ঠিক মতো মনে রাখতে পারছিলাম না। আম্মু যখন কিছু আমাকে বলতো সেটা 10 মিনিট পরে আমি ভুলে যেতাম। তবে শুভর মারা যাবার 40 দিন পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। কিন্তু একদিন ভাবি আমাকে ফোন দিয়ে বলল সে নাকি যখনই শুভর কথা মনে করে তখনই তীব্র আতরের ঘ্রাণ পায়। বাজে স্বপ্ন দেখার কারণে রাতে ঘুমাতে পারে না। আর এদিকে রাত হলেই বাড়িতে আবার নাকি কিছু কিছু তাণ্ডব শুরু হয়, এরকম কিছু কেউ ফিল করেছিল। সবাই তাদের আশেপাশে কাউকে খুব স্ট্রংলি ফিল করত। আমার মেজমামা অর্থাৎ শুভর আব্বু প্রতিদিনই নানা ধরনের শব্দের কারণে ঘুম থেকে জেগে যেতেন। এর মাঝে এক রাতে শুভর বাবা আমার মামা, মেজমামা স্বপ্নে এসে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি ঠিক আছি, আমার জন্য দোয়া করো।
এতটুকু পর্যন্তই স্বপ্নে দেখা। এরপর থেকে সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু শুভজয় বেঁচে নেই এই পর্যন্ত। এরপরে আবার যদি কিছু ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনার ঘটনাটা আমরা শেয়ার করলাম। জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে এরা একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করে এবং তারা একটু মায়ার জালে ফেলে বোঝাতে চায় তারা মেরে ফেলেছে। আসলে এই মৃত্যুর খেলা তো সবকিছু আল্লাহর হাতে, আল্লাহই প্ল্যান করে নিয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু বোঝাতে চায়, তাদের নিজেদের স্ট্রং অবস্থা বোঝাতে চায়। কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, আপনিও জানেন না। এবং আপনি বলছেন যে শুভ আত্মহত্যা করেছে, সেটুক পর্যন্তই থাকলে মনে হয় ভালো। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘটেছে। তো আপনার এই ঘটনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম বলছি, তার নাম হচ্ছে সাফিন। তিনি লালবাগ নবাবগঞ্জ থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের পাঠানো ঘটনাগুলোই পড়ছি আমি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি সাফিন পুরান ঢাকা লালবাগ থেকে বলছি। সেই 10তম এপিসোড থেকে আপনাকে শোনা ভালো লাগার অন্যতম নাম হয়ে গেছে ভৌতিকতা। কাজের সময় কানে হেডফোন লাগিয়ে ভৌতিকতা না শুনলে আমার কাজে কোনো গতি আসে না। ভৌতিকতা জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে, এখন 116তম এপিসোডে সামির ভাইয়ের সাভারের ঘটনা শুনতে শুনতে লিখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভৌতিকতার প্রতিটি এপিসোড আমার কম করে হলো 2 থেকে 3 বার শোনা হয়। ধন্যবাদ জানাই আব্দুর রব ভাইকে, রেফায়েত ভাইকে এবং জাহিদ ভাইকে, যাদের ঘটনা শুনলে ভৌতিক অভিজ্ঞতার সাথে ইসলাম এবং ইমানেরও জোর আসে। ঘটনাটা 2014 সালের এপ্রিল মে মাসের দিকে। আমরা তখন এলিফ্যান্ট রোডের কোন একটা তেলের গলিতে থাকি, ভোজ্য তেলের গলিতে। ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আজও তা আমার কাছে রহস্যময়। তখন আমি কেবলই এসএসসি পরীক্ষা শেষ করে তাবলিগের 40 দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আমার উপর আল্লাহ তাআলা এতটাই আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম এবং রহমতপ্রাপ্ত হয়েছিলাম যে প্রতিদিন ফজর নামাজের সময় আমি মুয়াজ্জিমের আগে উপস্থিত থাকতাম মসজিদের গেটে। আমি উপস্থিত হওয়ার পর মুয়াজ্জিম সাহেব আসতেন, মুয়াজ্জিম সাহেব আজান দিতেন। আমি সুন্নত শেষ করে আল্লাহর কাছে মোনাজাত ধরতাম। ঠিক ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর 1 সেকেন্ড আগে কিভাবে যেন মোনাজাতটা শেষ হতো, আর মাঝখানের এই 20-25 মিনিট আমার কাছে 2-3 মিনিটের মতো লাগতো। তাহাজ্জুদ সহ অন্যান্য আমল দিনে 24 ঘন্টার ভেতর 15-16 ঘন্টায় আমি মসজিদের মধ্যে বিভিন্ন আমলে সময় কাটাতাম। 2 রাকাত নফল নামাজ পড়তে সময় নিতাম অনেক সময়। এতটাই আমলদার হয়ে পড়েছিলাম আমি বোঝাতে পারবো না। ঘটনাটা ফজরের নামাজে যাওয়ার সময়ের পথে আমাদের গলির ঘটনা। আমাদের গলির ঠিক মাঝখানে হালকা অন্ধকার একটা স্থান ছিল, যেটা পার করতে আমার খুব ভয় লাগতো। কোনোভাবেই সেই স্থানটা আমার পার করার সাহস ছিল না। কিন্তু হঠাৎ একদিন ফজর নামাজ পড়তে নিচে নেমে দেখি বাসার নিচে মাঝারি সাইজের একটি কুকুর বসে আছে। আমি নামাজ পড়ি, আমার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে সে হাঁটা শুরু করে এবং অন্ধকার স্থানটি পার করে সে ঠিক গলির মাথায় মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আর ঘটনাটা ঘটতো ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে। এইভাবে প্রতিদিনই ঘটনাটা ঘটতে লাগে। একটা বিষয় ছিল, আমি সেই গলিটিতে 2008 সাল থেকে থাকতাম এবং গলিটির প্রায় অনেকগুলো কুকুরকে দেখতাম, তো আমার চেনা ছিল। কিন্তু সেই কুকুরটাকে আমি আগে পরে কখনো দেখতাম না। দিনের বেলাতেও অনেক খুঁজেছি, পাইনি, শুধু ফজরের সময় দেখা পেতাম। এভাবে অনেকদিন চলতে লাগলো। কিন্তু যখন আমি কলেজে ভর্তি হই, পড়াশোনা সহ বিভিন্ন চাপে আমার আমল কমে গেল। হঠাৎ সে আসা বন্ধ করে দেয়। তারপর আমি অনেকভাবে আমল বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না এবং আমি তারও দেখা পাচ্ছিলাম না। আজ অবধি আমি তার দেখা পাইনি, আর দেখা পাবই বা কিভাবে? তখনকার মতো আমল 2023 অবধিও করতে পারিনি। জানি না সেটা কোনো কুকুর ছিল নাকি উপর আল্লাহ প্রদত্ত অন্য কোনো মাখলুক, তবে ওই প্রাণীটি সেই কয়টা মাসের জন্য আমার সাথে চলা খুব ভালো সঙ্গী হয়েছিল। ঠিক সেই কুকুরটি আসা বন্ধ করে দেওয়ার পরের ঘটনা বলছি। আমাদের সেই বাসাটাও কম ভৌতিক অথবা রহস্যময় ছিল না। আমরা 3 তলায় থাকতাম এবং 4র্থ তলায় ছিল ছাদ। 3 তলাতেই ছিল গেট, যা সবসময় তালা মারা থাকতো, যার চাবি আমাদের এবং পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আন্টি ব্যতীত কারো কাছে থাকতো না। সুতরাং ছাদে অন্য কারো ওঠা অসম্ভব ছিল। ছাদে কারো দৌড়াদৌড়ি তখন নিত্য নৈমিতিক বিষয় ছিল। এমন হয়েছে, মশলা বাটা, রান্না বান্না অথবা দৌড়াদৌড়ির শব্দ পেয়ে সাথে সাথে ছাদে গিয়েছি দেখার জন্য কেউ আছে কিনা।
ছাদের গেট খোলার আগ মুহূর্তে শব্দ পাচ্ছি। গেট খোলার পরে দেখতে আমার কিচ্ছু নেই, পুরো ছাদ খা খা করছে। এমন একবার না, এটা বহুবার করেছি, কিছুরই দেখা পাইনি। আমাদের বাসার অনেকেই অনেক কিছু বলে দেখেছিল, কিন্তু আমি অথবা আমার পরিবারের কেউ কখনো দেখিনি। একবার আমাদের বাসায় এক ভাই রাতে ছাদে উঠেছিল। উঠেই সে দেখে বিশাল আকৃতির গলা কাটা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে আসে। আমি প্রায় বারান্দায় ঘুমাতাম। ওই দিনও প্রচুর গরমের জন্য আমি আমার রুম ছেড়ে আম্মু বাবাকে বলে তাদের বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম। রুমের খাটে ছিল আম্মু বাবা, আর নিচে আমাদের একটা ছোট কাজের মেয়ে ছিল। ওই দিন ছাদে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ির শব্দ হচ্ছিল। এতটাই শব্দ হচ্ছিল যে আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। ফজরে উঠতে হবে শব্দের জন্য না ঘুমাতে পেরে মেজাজও খারাপ হচ্ছিল। কিন্তু এইভাবেই আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত নাকি 3টা অথবা 3:30 হবে, বাবা হঠাৎ করে উঠে ডিম লাইটের আলোতে দেখতে পায় আমি চোখ বন্ধ করে আমি আমাদের ওই কাজের মেয়ের বিছানার চারপাশে বৃত্তাকার ভাবে ঘুরছি। ঘুরতে ঘুরতে একবার সোফাতে, একবার আম্মুর বালিশের নিচে, আর একবার কাজের মেয়ের বালিশের নিচে যেন কি জানি খুঁজছি। ওই দিন ব্যতীত আগে অথবা আজ অব্দি আমার কখনোই ঘুমে হাঁটার বদ অভ্যাস ছিল না। তখন বাবা আমাকে ডাক দেয়। আমি কোনো সাড়া না দিয়ে আমার মতো ঘুরছিলাম। বাবা আমাকে ধরে এনে বিছানার উপর বসায় এবং আম্মু উঠে যায়। আমাকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে সূরা পড়া হচ্ছে, ঝাড়া হচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বাবা পানিতে সূরা পরে ফু দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই আমি আমার বাবার হাত থেকে সেই মেলামাইনের গ্লাসটি 7-8 ফিট দূরত্বে থাকা দেয়ালে একটা জোরে চিৎকার করে ছুঁড়ে মারি, এবং মেলামাইনের সাথে সেই গ্লাসটির সাথে সাথে ভেঙে টুকরো হয়ে যায়। আমার সেন্স চলে আসে। সেদিন আর নামাজ পড়া হয়নি আমার। আম্মু পরে আমাকে ঝাড়তে ঝাড়তে ঘুম পাড়িয়ে দেয়। ওই দিনের পর আর কোনোদিন বারান্দায় ঘুমানোরও আমার দুঃসাহস হয়নি। আমি ফার্স্ট শেয়ার করলাম ঘটনাটা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেবলই 19 বছর বয়সে আমার মাকে 2015 সালে ব্লাড ক্যান্সারে হারাই, এবং বাবা 2020 সালে হার্টের সমস্যায় মারা যান। আমার বাবা মার জন্য দোয়ার দরখাস্ত রইল। ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ফারুক। আর ফারুকের বাড়ি হচ্ছে বগুড়া জেলার শেরপুর এলাকায়। তো ফারুক ভাই যখন একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং অফিসের প্রয়োজনে তাকে একটি পুরো ম্যাচ বাড়িতে থাকতে হয়েছিল, তখনই তার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে। তিনি সেই ঘটনাটা আমার কাছে শেয়ার করছেন। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ফারুক ভাই যে ম্যাচ বাড়িতে উঠেছিলেন সেটি ছিল শহরের এক কোণে বেশ পুরনো দোতলা একটা দালান বাড়ি। তো ম্যাচটি বেশ সস্তা ছিল, তবে ফার্নিচার গুলো সবগুলো ছিল সেকেলের আমলের ভারী কাঠের তৈরি। তো ফারুক ভাইয়ের রুমটি ছিল দোতলায়, আর তার ঠিক উল্টো দিকে আরেকটা রুম ছিল যা সবসময় বন্ধ থাকতো। তো মেস ম্যানেজার ফারুক ভাইকে বলেছিলেন যে ওই রুমের মালিক একজন বয়স্ক চাকরিজীবী, তো যিনি আসলে মাসের বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকেন, যার কারণে তিনি আসলে ম্যানেজার হিসেবে আছেন এখানে। তো ফারুক ভাই প্রথমে কয়েকদিন বেশ শান্তিতেই ছিলেন, সেখানে কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হয় এক রাতে, যখন তিনি অফিসের কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। বাইরের করিডোর থেকে মনে হচ্ছিল যে কেউ একজন খুব ধীরে পায়ে হেঁটে ফারুক ভাইয়ের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তো ফারুক ভাই ভাবলেন যে হয়তো অন্য কোনো মেম্বার, আসলে পাশের রুমগুলোতে তো বিভিন্ন ছেলেমেয়েরা থাকে, তো তিনি ভাবলেন যে হয়তো অন্য কোনো মেম্বার। তো কিন্তু পরক্ষণে তিনি শুনতে পেলেন যে চাবির গোছা নড়াচড়ার শব্দ। নর্মালি হলো চাবির গোছা হাতে নিয়ে বা কমনে নিয়ে মানুষ হাঁটলে যেরকম শব্দ হয় সেরকম। তো যেন কেউ একজন অনেকগুলো চাবির মধ্যে থেকে সঠিক চাবিটা খুঁজে বের করার চেষ্টা করতেছে, এই ধরনের তিনি শব্দ শুনলেন। তো তিনি ভাবলেন যে পাশের রুমের সেই মালিক হয়তো ফিরেছেন, কিন্তু শব্দটা পাশের রুমের না হয়ে সরাসরি ফারুক ভাইয়ের রুমের দরজা হাতলের থেকে আসতে লাগলো।
তো কে একজন খুব শান্তভাবে চাবি দিয়ে ফারুক ভাইয়ের দরজাটা খোলার চেষ্টা করতেছে। তো ফারুক ভাই বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে এখানে? কালাম ভাই নাকি? তো প্রশ্নটি করার সাথে সাথে চাবির শব্দ থেমে গেল। ফারুক ভাই দরজার লেন্স দিয়ে উকিয়ে দিলেন, কিন্তু বাইরের করিডোরে কাউকে তিনি দেখতে পেলেন না। শুধু দেখলেন যে করিডোরের পুরোনো বাল্বটা একবার দপ করে জলে নিভে গেল। তো ফারুক ভাই দরজা খুলে বাইরে বের হলেন, দেখলেন যে পুরো করিডোর ফাঁকা, অথচ চাবির সেই ধাতব শব্দটা এখনো তার কানে লেগে আছে। তো তিনি কোনো কিছু না দেখে তিনি চিন্তা করলেন হয়তো বা তার মনের ভুল বা কোনো কিছু হতে পারে। তো তিনি তার বিছানায় আসেন এবং তিনি ঘুমিয়ে পড়েন। তো পরের দিন সকালে ফারুক ভাই যখন নাস্তা করতে নিচে নামলেন, তখন তিনি মেস ম্যানেজারকে চাবির শব্দের কথাটা জানালেন যে এরকম রাতের বেলা ঘটেছিল। তো ম্যানেজার কিছুটা অবাক হয়ে বললেন যে, ফারুক সাহেব, আপনার উল্টো পাশের রুমে মালিক তো গত 1 সপ্তাহ ধরে ঢাকার বাইরে, আর এই ফ্লোরে তো রাতে আপনি ছাড়া আর কেউ থাকে না। হয়তো অন্য কোনো রুমের শব্দর প্রতিধ্বনি হয়তো বা আপনি শুনেছেন। ফারুক ভাই মনকে শান্ত বললেন, এইভাবে যে পুরোনো দালানে অনেক সময় বাতাসের চাপে বা কাঠের প্রসারণের কারণে মাঝে মাঝে হয়তো বা অদ্ভুত কিছু শব্দ হয়, কিন্তু ওই দিন রাত তখন 1:15 ফারুক ভাই তখনও জেগে আছেন। তিনি আসলে বই পড়তেছিলেন। আসলে তার রাত জাগার একটা অভ্যাস ছিল, তিনি মাঝে মাঝে রাত জাগেন। তো হঠাৎ তিনি আবার সেই পরিচিত শব্দটা শুনতে পেলেন, চাবির যে শব্দটা, ঝনঝন একটা শব্দ, সেটা ঠিক তার দরজার ওপাশে কেউ একজন খুব সাবধানে চাবির গোছাটা নাড়াচ্ছেন। আর এবার শব্দটা অনেকক্ষণ ধরে চলতে থাকলো। ফারুক ভাই এবার কোনো কথা বললেন না। তিনি খুব শব্দহীনভাবে পা টিপে টিপে দরজার একদম কাছে দাঁড়ালেন। তিনি শুনতে পেলেন যে চাবিটা দরজার ছিদ্রে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এবং ধাতব চাবিটা যখন দরজার লকের সাথে ঘষা খাচ্ছিল, সেই শব্দটা একদম বাস্তব। তো ফারুক ভাই হঠাৎ করে ঝটকা দিয়ে দরজাটা খুলে ফেললেন। তিনি আশা করেছিলেন যে কাউকে না কাউকে তিনি হাতে নাতে ধরবেন, কিন্তু রাসেল ভাই দরজা খোলার সাথে সাথেই দেখলেন করিডোরটা একদম শুনশান, কোথাও কেউ নেই। তবে এবার তিনি তবে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন যে দরজার হাতলটা তখনও সামান্য নড়তেছে, যেন এইমাত্র কেউ ছেড়ে দিয়েছে। তো তিনি করিডোরের শেষ মাথায় থাকা বাথরুমের দিকে তাকালেন, দেখলেন যে বাথরুমের দরজার আড়ালে খুব সরু একটা ছায়া সরে গেল। কোনো পায়ের শব্দ নেই, কোনো কথা নেই, শুধু একটা নিঃশব্দ চলাফেরা। তো ফারুক ভাই একটু সাহস সঞ্চয় করে সেদিকে গেলেন, কিন্তু বাথরুমের ভিতরে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই। শুধু কল থেকে টপ টপ করে 2-1 ফোঁটা করে পানি পড়তেছে, সেটা শব্দ শোনা যাচ্ছে। তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ফারুক ভাই যখন নিজের রুমে ফিরে এলেন এবং দরজা বন্ধ করতে গেলেন, তখন দেখলেন যে তার দরজার বাইরে হাতলের ঠিক নিচে একটা পুরনো মোর্চে ধরা ছোট্ট একটা চাবি পড়ে আছে। অথচ ফারুক ভাইয়ের নিচের সব চাবি তার পকেটেই ছিল, আর এই ধরনের মোচে ধরা তো তার কোনো চাবি ছিল না। তো মেঝেতে পড়ে থাকা সেই মোর্চে ধরা ছোট্ট চাবিটা দেখে ফারুক ভাই বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তিনি চাবিটা হাতে তুলে নিলেন। চাবিটা বেশ পুরনো আর পিতল রঙের, যেমনটা সচরাচর বড় ট্রাঙ্ক বা পুরনো আলমারিতে ব্যবহার করা হয়, সেই ধরনের আর কি একটা চাবি। তো ফারুক ভাই ভাবলেন যে হয়তো কাল রাতে তিনি যখন দরজা খুলেছিলেন তখন আসলে কারো পকেট থেকে এটা পড়ে গেছে, কিন্তু পুরনো করিডোরে তো তিনি ছাড়া কেউ নেই, তাহলে তো এখানে অন্য কারোর চাবি পড়ে থাকার কথা না। তো তিনি আসলে বেশি কিছু চিন্তা না করে তিনি সেদিনের মধ্যে ঘুমিয়ে পড়েন। তো পরের দিন সকালে তিনি চাবিটা নিয়ে সেই মেস ম্যানেজারের কাছে চলে গেলেন, এবং চাবিটা দেখা মাত্রই ম্যানেজারের মুখটা কেমন যেন ফ্যাকাশা হয়ে গেল। তো তিনি মেস ম্যানেজার কাঁপা কাঁপা গলায়, তো সরি, এখানে হলো ফারুক ভাই জিজ্ঞেস করলেন যে ফারুক ভাইকে জিজ্ঞেস করা হলো যে মেস ম্যানেজার জিজ্ঞেস করলো যে, ফারুক ভাই, আপনি এই চাবিটা কোথায় পেলেন? তো ফারুক ভাই সব খুলে বলল। এই চাবিটা আসলে এই তালাবদ্ধ রুমটার, যেটার মালিক ঢাকার বাইরে আছেন,
কিন্তু ম্যানেজার দাবি করলেন যে ওই রুমে অরিজিনাল চাবিটা তো আর ড্রয়ারে তালাবদ্ধ অবস্থায় আছে, তাহলে এই চাবিটা এখানে কিভাবে আপনার দরজার সামনে আসলো। তো ম্যানেজার তার ড্রয়ার খুলে দেখলেন সত্যি ওই রুমের চাবিটা ভিতরেই রাখা। তাহলে ফারুক ভাইয়ের দরজার সামনে একই রকম দেখতে আর একটা চাবি কোথা থেকে এলো। তো কৌতূহল মেটাতে তারা দুজনেই মিলে ওই বদ্ধ রুমটার সামনে গেলেন এবং ফারুক ভাই নিজের পাওয়া চাবিটা তালাতে ঢোকালেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চাবিটা অনায়াসেই লকের ভিতরে ঢুকে গেল এবং একটা শব্দ করে দরজাটা খুলে গেল। তো ভিতরে কোনো আওয়াজপত্র ছিল না, শুধু মাঝখানে একটা পুরনো কাঠের ট্রাঙ্ক রাখা। ফারুক ভাই আর ম্যানেজার ভিতরে ঢোকা মাত্র রুমের জানালাটা কোনো বাতাস ছাড়াই সজোরে আছড়ে পড়লো। আর ফারুক ভাই লক্ষ্য করলেন যে জানালার কাছের উপরে বাইরে ধুলের আস্তরণে কেউ যেন ছোট করে লিখে রেখেছে ভুল চাবি। ঠিক তখনই তাদের পিছনে করিডোরের সেই পরিচিত ঝনঝন শব্দটা আবার বেজে উঠল। তো করিডোরে সেই চাবির শব্দ শুনে ফারুক ভাই আর ম্যানেজার দুজনেই দ্রুত বাইরে বেরিয়ে এলেন। কিন্তু বরাবরের মতোই করিডোরে একদম ফাঁকা। তো ফারুক ভাই খেয়াল করলেন ম্যানেজার সাহেব এবার ঘামতেছেন। ম্যানেজার ফিসফিস করে বললেন, ফারুক সাহেব, এই মেসটা হওয়ার আগে এখানে এক বৃদ্ধ ঘড়ি মেরামতকারী থাকতেন। যিনি আসলে ঘড়ি মেরামত করেন এরকম একটা মানুষ থাকতেন। তো তিনি চাবির গোছা আর ছোট ছোট যন্ত্রপাতি সবসময় তার পকেটে রাখতেন। একদিন রাতে স্টক করে তিনি তার ঘরের দরজার সামনেই মারা যান। এখানকার পরিচিত লোকেরা বলে যে মারা যাওয়ার সময় তিনি নাকি তার ঘরের চাবিটা খুঁজে পাচ্ছিলেন না। তো ফারুক ভাই বুঝতে পারলেন যে রাতের ওই চাবির শব্দটা আসলে কেন অশুভ শক্তির আক্রমণ। এটা আসলে কোনো অশুভ শক্তির আক্রমণ নয়, বরং এক অতৃপ্ত স্মৃতির পুনরাবৃত্তি। তো সেই রাতে ফারুক ভাই আর নিজের রুমে বেশিক্ষণ থাকতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে রাতেই অফিসের এক কলিগের বাসায় চলে যাবেন। যখন তিনি নিজের ব্যাগ গোছাচ্ছিলেন তিনি খেয়াল করলেন তার ঘরের দেয়ালের ঘড়িটা ঠিক 1:15 গিয়ে থেমে গেছে, ঠিক যে সময়টাতে প্রতি রাতে চাবি শব্দ শুনতে পেতেন সেই সময়। তো ব্যাগ নিয়ে যখন তিনি রুম থেকে বেরোতে যাবেন তখন তিনি লক্ষ্য করলেন তার দরজার হাতলে কেউ একজন ছোট্ট সিরকুট ঝুলিয়ে দিয়েছে এবং তিনি সেই সিরকুটটা পরখ করতে লাগলেন, দেখতে লাগলেন যে এটা আসলে হাতের লেখা ছিল না, শুধু একটি চাবির ছবি আঁকা। তো ফারুক ভাই যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলেন তখন তার মনে হলো যে উপরতলা থেকে কেউ একজন খুব শান্তভাবে তাকে দেখতেছে। তো তিনি পিছনে ফিরে তাকালেন না, আসলে তার তাকানোর সাহস পেলেন না। তো সবচেয়ে অদ্ভুত ঘটনা হচ্ছে রাসেল ভাই, পরের দিন যে ঘটনা ঘটলো যে মেস ম্যানেজার ফারুক ভাইকে ফোন করে জানালেন যে ওই বদ্ধ রুমের ভিতরে যে কাঠের ট্যাঙ্কটা ছিল সেটা খোলার পর আসলে তার ভিতর থেকে অনেকগুলো পুরনো ঘড়ি আর একটা চাবির গোছা পাওয়া গেছে। তো চাবির গোছাটা সরিয়ে নেওয়ার পর থেকে ওই করিডোরে আর কোনো শব্দ শোনা যায়নি। তো আসলে রাসেল ভাই ওই যে পাশের রুমটা ছিল সেই পাশের রুমটা ট্যাঙ্কের ভিতরে নাকি অনেকগুলো ঘড়ি এবং একটা বড় সড়ো চাবির গোছা ছিল। আসলে ওখান থেকেই আসলে এই সাউন্ডটা আসতো এবং হয়তোবা কোনো অশরীরই সেটা ফারুক ভাইয়ের দরজার সামনে এসে এরকম একটা শব্দ শোনা যেত। তো এটা ছিল ফারুক ভাইয়ের ঘটনা। তিনি সেই সময় চাকরি করতেন, সেই সময় তার সাথে এটা ঘটনা ঘটেছিল। আসসালামু আলাইকুম, আমি দীপান্বিতা। আমি এসেছি মক্কাজার থেকে। জি, আপনার ঘটনা যাই। ভাইয়া, আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব এটা মূলত ঘটে গিয়েছে 2016 সালে। জি। এটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। ওকে। আমার যে কাজিনের সাথে ঘটনাটা ঘটেছে ও বাংলাদেশে থাকে না, কানাডাতে থাকে। মূলত জন্ম ওখানেই, মাঝে মাঝে ভ্যাকেশন বাংলাদেশে আসে বেড়াতে। যে সময়ের ঘটনা এটা জুন জুলাইয়ের দিকের ঘটনা। সন্ধ্যার পরে 1:30-9টা বাজে রাত, আমরা
কাজিনরা সবাই আমার যে হোম টাউন নবাবগঞ্জ ও আমাদের বাড়িতে বসা উঠানে। খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি একদম, আর আকাশে খুব মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, তা আমার যে কাজিনটার কথা বলছি ওর নাম হচ্ছে রিজভি। ও নানু বাড়িতে গিয়েছিল। আচ্ছা, রিজভি ফোন দেয় আমাদের, ফোন দিয়ে বলে যে আমি চলে এসেছি, আমি বাস স্ট্যান্ডে নামলাম। তো বাস স্ট্যান্ড থেকে ও আমাদের বাড়িতে আসবে। যে পথ দিয়ে আসবে ভাইয়া ওটা মূলত একটা শর্টকাট ওয়ে। ও মানে থাকে না এরকম যে বাড়ির পাশে দিয়ে রাস্তা, অ্যাকচুয়ালি হাঁটাচলা করতে করতে ওটা রাস্তা হয়ে গিয়েছে এরকম। তো 5 মিনিটের মতো দূরত্ব। তো ওকে আবার জিজ্ঞাসা করেছি যে তোকে আনতে মানে কেউ নিতে আসবে কিনা। আচ্ছা, ও বললো যে না সমস্যা নেই, আমি চলে আসবো। আমরা বসে আছি ওখানে। তো ওর হাতে ফোন নাই, সরি ভাইয়া, মানে এমনিতে টর্চ নেই কিন্তু ফোন ছিল। তো ফোনে যে ফ্ল্যাশ লাইট ওই আলোতে আসছিল, জি ওই আলোতে আসছিল। আর আমার যে বাড়ি ভাইয়া, আমার নবাবগঞ্জ বড় বক্সনগর, প্রচন্ড বাঁশঝাড় ভাই ওখানে, মানে অনেক বাঁশঝাড়। এত বাঁশঝাড় ভাই দিনের বেলাও দেখা যায় কিছু কিছু জায়গায় সূর্যের আলো পৌঁছায় না, ছায়া সর্বক্ষণ। তো যে রাস্তাটাতে আসবে অনেক বাঁশঝাড় ভাই, ওখানে বাঁশঝাড় অনেক। তো যে রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। জি, ওইটার একটু বর্ণনা দি ভাইয়া, কারণ ওই যে রাস্তার পাশে হচ্ছে ভাইয়া ডোবা মিন্স ওখানে বৃষ্টির পানি জমে ডোবা হয়েছে, হাঁটু পানি হবে। আর পাশে একটা বাড়ি, ওই বাড়িটা একটা মানে বাড়িতে কেউ থাকে না ভাইয়া, অনেক বড় একটা বাড়ি, জাস্ট টিনের একটা ঘর আছে, ঘরটাও ভাঙা, উঠানটা অনেক বড়। ওই উঠানে বাচ্চারা খেলে, ক্রিকেট খেলে, এরকম খেলাধুলা করে। ওর পাশে হচ্ছে বাঁশঝাড়, অনেক বাঁশঝাড় ভাইয়া। আর বাঁশ গাছ তো ভাইয়া 15 ফিট 20 ফিট এরকম উচ্চতা হয়, তো অনেক উঁচু। ও আসছে ওটার লাইট দিয়ে ধরে ধরে আস্তে আস্তে আসছে। তো যেহেতু আবার বিজলিও চমকাচ্ছে, বাতাস, তো হঠাৎ করে খেয়াল করলো ওর সামনে মানে কয়েকটা বাঁশ জাস্ট হুড়মুড় করে দুই দিক দিয়ে এসে পড়ে গেল, মানে রাস্তাটা আটকে গেল এমন। তো ছোট মানুষ, ও 15 কি 16 এজ তখন। তো ও একটু ভয় পেয়ে গিয়েছে যে হঠাৎ এরকম পাশে রাস্তার উপর পড়ে গিয়েছে। তো মানে ও কনফিউজড ছিল যে তখন মানে কি করবে, সে কি মানে ওই পাশের উপরে ওই দিক দিয়ে সামনে এগোবে না পেছনে ব্যাক করবে। ও আমাদেরকে তখন ফোন করার চেষ্টা করেছিল, ফোনেও পাচ্ছিল না। তো একটু ওখানে জাস্ট মানে 3-4 মিনিট পর দেখলো জাস্ট বাস আবার উঠে গিয়েছে। তো ও দেখলো রাস্তা ক্লিয়ার, সামনে আগানোর চেষ্টা করলো। সামনে যখন এগোনোর একটু পরেই জাস্ট মানে ও স্লিপ করেছে, ওর ভাষ্য মতে যে স্লিপ করেছে, স্লিপ করে পড়ে গিয়েছে। তো পড়ে যে পাশে যে ডোবার মধ্যে পড়ে যাচ্ছে। তো পড়ে যাচ্ছে যখন ডোবার মধ্যে, তো হঠাৎ করে ও তখনই মানে দেখে কি ডোবা থেকে একটা লোক উঠে আসছে, তার গা ভর্তি কাদা। মানে ওইটা দেখে ও ভেবেছে কি ওর মতোই হয়তো কেউ ডোবায় পড়ে গিয়েছে, সে উঠে আসছে। আচ্ছা, আমার ভাই তখন ওই লোকের দিকে হাত বাড়িয়ে দিয়েছে যে হেল্প করার জন্য, যে আমাকে ধরেন, পড়ে যাচ্ছি। ও যার দিকে হাত বাড়িয়ে দিয়েছে সে ওর হাতটা ধরেনি, হাতটা না ধরে ওর পা ধরেছে, পা ধরে আরো জোরে টেনে নিয়ে যাচ্ছে ডুবার ভেতরে। তো ও 2 হাত দিয়ে খুব ভুটাপুটি করার চেষ্টা করছে, পারছে না। ও মানে ওর পা ধরে ফেলেছে, পা ধরে টেনে ডোবার মধ্যে নিয়ে গিয়েছে। তো এর মধ্যে ভাইয়া তো অলমোস্ট 10-15 মিনিট চলে গিয়েছে। তো আমরা যারা বাড়িতে বসেছিলাম, তা আমরা আবার ওর ফোন দিচ্ছি, যে রিজভিকে ফোন দিচ্ছি, ওর ফোনটা ভাই বন্ধ আসছে। তো বন্ধ দেখে আমরা টেনসড, যেহেতু ওইখানে থাকে না, চেনেও না। তা আমার আরো 2টা কাজিন ওরা বড় টর্চ লাইট নিয়েছে যে ও কই দেখে আসে আর কি। আচ্ছা, ওরা টর্চ লাইট নিয়ে যখন আরো সামনে হেঁটে যাচ্ছে, তো যখন ওই জায়গাটার মধ্যে পৌঁছেছে ভাইয়া, তো ওরা শব্দ শুনছে যে পানির মধ্যে হুটাপুটি খুব হুটাপুটি হচ্ছে, এই ধরনের শব্দ পাচ্ছে। তো ওরা ডোবার দিকে টর্চ মেরে দেখছে কেউ মানে ওখানে জাস্ট আমার ওই কাজিন রিজভি আর কেউ নাই। ও একাই পানির মধ্যে নিজেই বারবার ডুব দিচ্ছে, নিজেই উঠছে, হাত পা ছোড়াছুড়ি করছে, এরকম করছে। তো আমার বাকি 2 ভাই সাথে সাথে ডোবার মধ্যে নেমে গিয়েছে যে ওকে টেনে তোলার জন্য। ওকে যতই টানার চেষ্টা করে ভাইয়া মানে ওকে উঠাতে পারছে না, ও একাই এরকম হুটুপুটি করছে, কারণ যেহেতু ওরা আমার 2 ভাই আর কাউকে দেখতে পাচ্ছে না ওখানে। ওকে, তো ওকে খুব কষ্ট করে যখন টেনে ভাই উপরে তুলেছে, উপরে তোলার পরও মানে ও হাত পা ছুটি করছে, ওর দিকে লাইট মারছে, মানে ডাকছে, রিজভি ডাকছে, মানে ওর কোনো রেসপন্স নাই। মানে ও এমন করছিল তখন যে মানে আমার ওই 2 ভাইকেও চিনতেই পারছে না।
এবং ওই মানে ওই ব্যাপারটার মধ্যেই টোটালি তখনও আছে। তারপর ওকে জাস্ট ওরা মানে খুব ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পরও ভাইয়া তখনও সে মানে অদ্ভুত আচরণ করছে, মানে চোখ টোক ওর লাল হয়ে গেছে পুরা। ওকে যাই হোক আমরা খুব ক্লিন করলাম, শুয়ে দিলাম। সারা রাত খুব জ্বর গেল, খুব জ্বর। সকালে ডাক্তার আনলো বাসায়, ডাক্তার এসে দেখলো জ্বর এরকম, বললো যে যেহেতু ডুবে গিয়েছিল, ডাক্তার এটা বললো যে পানিতে ভিজেছিল, এর জন্য হয়তো জ্বর এসেছে। দুপুরের পরে একটু স্টেবল হলো। দুপুরের পরে তো তখন আস্তে আস্তে আর কি ভাইয়া ও ঘটনাটা বললো যে এরকম ওর সাথে এরকম হয়েছে। ও যেটা বললো যে ও যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, ওর পা ধরে যখন টেনেছে ভাইয়া, ও বললো যে মানে যে জিনিসটা ছিল, বললো যে খুব বিকট গন্ধ ছিল, খুব মানে দুর্গন্ধ পেয়েছে ওটার কাছ থেকে। আর ওটা চোখ দুটো খুব লাল ছিল, খুব লাল ছিল চোখ দুটা। মানে আর ও বললো যে ওর মাথাটা মুখটা বারবার কাদার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল। ও যতই ছাড়াতে চেষ্টা করছিল, ছাড়ছিল না ওকে। মানুষের আকৃতি ও বললো। এরপর ভাইয়া বেশ কিছুদিন দেশে ছিল, কিন্তু অসুস্থই ছিল। এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো ফিরে গিয়েছে কানাডাতে, এখন সুস্থ আছে মোটামুটি আল্লাহর রহমতে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মুজাহিদুল ইসলাম মেহেদি। উনি বর্তমানে সরকারি তিতুমির কলেজের অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি উনি শুনেছেন ওনার ছোট খালার কাছ থেকে, অর্থাৎ ছোট আন্টির কাছ থেকে। সেই আন্টির নাম নাইমা। ঘটনার সময়কাল 1999 সালের মে বা জুন মাসের মাঝামাঝি সময়। তো ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের কাছে। ওই সময় একটা লেডিস আবাসিক হোস্টেল ছিল। ওই আবাসিক হোস্টেলটা ছিল মূলত ওই ভবনের 3 তলা নিয়ে। এরপরে বিশেষ করে এর উপরে 4র্থ 5ম অন্য ফ্লোর গুলোতে অন্য কাজ হতো আর কি। এই 3টা ফ্লোর লেডিস হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। তো ওই সময় এই নাইমা আন্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। পড়াশোনার সূত্রে উনি এই চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের কাছে অবস্থিত এই আবাসিক লেডিস হোস্টেল থেকে লেখাপড়া করতেন। তো ওখানে প্রত্যেকটা ফ্লোরে, অর্থাৎ প্রত্যেকটা তলাতে 4টি করে ইউনিট ছিল আর 1টি করে ওয়াশরুম ছিল। প্রতিটা ইউনিটে 2 জন করে মেয়ে থাকতো। আর এই নাইমা আন্টি থাকতেন 3য় তলার 303 নম্বর রুমে। তো ঘটনাটি এই নাইমা আন্টির সাথে ঘটেনি, ঘটেছিল এই আন্টির রুমমেটের সাথে। ওই আন্টির রুমমেটের নাম হচ্ছে রুমা। এই রুমা আন্টি আর নাইমা আন্টি ওনারা একই বিশ্ববিদ্যালয়ে, একই ডিপার্টমেন্টে, একই ব্যাচে লেখাপড়া করতেন। ওনারা ক্লাসমেট, রুমমেট, বান্ধবী 3টাই বলা চলে। ওই সময় গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাওয়ার কারণে হোস্টেলের অনেক স্টুডেন্টই বাড়ি চলে যায়। হাতে গোনা মাত্র কয়েকজন ছাত্রী হোস্টেলে ছিল। তাদের মধ্যে এই নাইমা আন্টি আর রুমা আন্টি ছিল। যে কয়েকজন স্টুডেন্ট ওখানে ছিল, দেখা যাচ্ছে যে এই ভ্যাকেশনের পরপরই, অর্থাৎ এই ছুটি শেষ হবার পরপরই তাদের ফাইনাল এক্সাম। তো এই নাইমা আন্টি আর রুনা আন্টির ফাইনাল এক্সাম, যেটা ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আর কি, সেটা ছিল এই ভ্যাকেশনের পর। ওনারা তো আর বাড়ি যেতে পারেন নাই, কারণ এখন বাড়িতে গেলে লেখাপড়া হবে না, অনেক লেখাপড়া বাকি রয়ে গেছে। চিন্তা করলেন যে যেহেতু ক্যাম্পাসে যেতে হচ্ছে না, ভ্যাকেশনের এই সময়টা লেখাপড়া করে কাটিয়ে দিই, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর তারপর বাড়িতে যাব। তো এই যে 3টা ইউনিট, এই 3টা ইউনিটের 3য় তলাতে এনারা 2 জন আছেন। একদম নিচ তলাতে কেউ ছিল না। 2য় তলাতে 4 জন ছিল। মোট এই 6 জন স্টুডেন্ট, একজন হোস্টেল সুপার আর কেয়ারটেকার, আর একজন রান্না করার খালা ছিলেন। তো এই মোট এই কয়জন ব্যক্তি পুরো এই 3টা ফ্লোরে ছিলেন। যারা স্টাফ, যেমন হোস্টেল সুপার, কেয়ারটেকার, ওনাদের তো আসলে হিসাবের ভিতর ধরা যাবে না, কারণ ওনারা তো এটা দেখাশোনা করবেন। সেদিন বিকেল কিংবা দুপুরের দিকে, অবশ্য নাইমা আন্টির কাছে মানে মনে এতটা নাই, তবে ওই সময়ে তো মোবাইল ফোন এতটা অ্যাভেলেবল ছিল না। তখন মোবাইল ফোন বলতে বিভিন্ন দোকানে দোকানে ফোন থাকতো। তো ওই হোস্টেলে আবার একটা ল্যান্ড ফোন ছিল। এই ল্যান্ড ফোনের মাধ্যমেই যোগাযোগ হতো। বাসা থেকে ওই ল্যান্ড ফোনে ফোন দিলে নাইমা আন্টিকে তারা ডেকে দিতেন, বা হোস্টেলে অন্য যারা ছাত্রীরা ছিল তাদেরও বাসা থেকে ফোন আসলে ডেকে দেয়া হতো আর কি। তো ওই ল্যান্ড ফোনে ফোন আসে, ফোনটা করেছিলেন নাইমা আন্টির আম্মু
তো উনি ফোন করে বলেছিলেন নাইমা আন্টিকে যে এই আন্টির দাদা খুবই অসুস্থ, খুবই বাজে অবস্থা, দ্রুত বাড়িতে আসতে হবে, নাইমা আন্টিকে নাকি দেখতে চাচ্ছে। তো নাইমা আন্টিকে আবার ওনার দাদা খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। এখন নাতনিকে দেখতে চাচ্ছেন, নাতনি তো এখন না গিয়ে পারবে না, পরীক্ষার অজুহাত তো আর দেখানো যাবে না। দাদার অসুস্থতার এই খবর শুনে খুব চিন্তায় পড়ে যায়। উনি এটাও বুঝতে পেরেছিলেন যে পরিবার কিন্তু জানে তার কয়েকদিন পর ফাইনাল এক্সাম, অবস্থা সিরিয়াস না হলে কিন্তু জরুরি ভিত্তিতে টেলিফোন করে তাদের জানানোর কথা না, আসতে বলার কথা না। উনি বুঝতে পারলেন সিরিয়াস কিছু হয়তো বা হতে পারে, আল্লাহ না করুক। এই জন্য উনি আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিয়ে দেন। এখন এই তৃতীয় তলাতে রুমা আন্টি একদমই একা, আর কেউ নেই। পুরো একটা ফ্লোরে উনি একা হয়ে যান, কারণ তাদের তৃতীয় তলার অন্যান্য ইউনিটগুলো তো আগে থেকে ফাঁকা ছিল। তো এভাবেই তো অল্প কয়েকজন মাত্র ব্যক্তি আছেন এখানে। এখন নাইমা আন্টি যাবার আগে রুমা আন্টিকে বলেছিলেন যে আরে এত চিন্তা ভাবনা করিস না, যিনি রান্না করেন, রান্নার খালা, তাকে বলে যাচ্ছি সেজন্য তোর সাথে থাকে। আর এখন আকাশের অবস্থা ভালো না, দ্রুত আমাকে বের হয়ে যেতে হবে। দাদা যেহেতু অসুস্থ, হায়াত মওতের কথা বলা যায় না, আমাকে যেতেই হবে। নাইমা আন্টিকেও রুমা আন্টি বলেন যে হ্যাঁ ঠিক আছে তুই যা, আসলে বাস্তবতা তো মেনে নিতেই হবে। তো রুমা আন্টি নাইমা আন্টিকে বিদায় দেন। নাইমা আন্টি বেরিয়ে গেছেন বাড়ির দিকে। তো এখন ওই দিন আবার বিকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যার পরেই প্রচন্ড ভাবে মেঘের গর্জন আর বজ্রপাত হচ্ছে লাগাতার। রাত 8টার পরে বা 9টার আগে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। 1999 সালের দিকে হোস্টেলগুলোতে এরকম জেনারেটর বা চার্জার লাইট বা আইপিএস এর ব্যবহার এতটা ছিল না। ওই হোস্টেলেও জেনারেটর ব্যবস্থা ছিল না। তাই রুমা আন্টি যখন রুমে হারিকেন জ্বালিয়ে বই পড়ছিলেন, তখন হঠাৎ করে একটা ঘন্টা বাজানোর আওয়াজ উনি শুনতে পান। তার মানে ডিনারের সময় হয়েছে। ওই সময় নাকি ঘন্টা বাজিয়ে খাবারের জন্য ডাকা হতো। খাবার রান্না কমপ্লিট, নিচে যেতে হবে ডিনার করার জন্য রুমা আন্টিকে। তো রুমা আন্টি হারিকেনটি সাথে করে নিয়ে নিচে নেমে আসেন। তারপর রুমা আন্টি ডিনার করে আবার উপরে উঠে আসেন। হঠাৎ করে রুমের দরজায় কড়া দেওয়ার শব্দ শুনতে পান রুমা আন্টি। রুমা আন্টি যখন ঘড়ির দিকে তাকান তখন রাত 10:30টার মতো বাজে, বেশি রাত না। তারপর ইলেকট্রিসিটি নাই, তো বেশি রাত বলে মনে হচ্ছে। তো রুমা আন্টি জিজ্ঞেস করেন যে কে ওখানে। দরজার ওপার থেকে বলে আমি, নাইমা, দরজা খোল। রুমা আন্টি তো বেশ অবাক হন। তারপর রুমা আন্টি আর কিছু না ভেবে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে দেখে সত্যি নাইমা আন্টি এসেছে। রুমা আন্টি তো পুরোই অবাক হয়ে যান। তারপর রুমা আন্টি বলেন কি রে, তুই বাড়ি যাস নাই, ফিরে এলি যে? তখন এই নাইমা আন্টি বলছেন যে আগে তো রুমে ঢুকতে দে, একটু জিরাতে দে, দম ফেলতে দে, তারপর সব কথা বলি। দরজার বাইরে দাঁড়িয়ে রেখে কি সব জিজ্ঞেস করবি নাকি? নাইমা আন্টি যখন রুমে ঢুকেছেন, তো রুমা আন্টি খেয়াল করেন নাইমা আন্টির কাপড় চোপড় একেবারে শুকনো, কোথাও কোনো কাদা, পানি, বৃষ্টির ছিটা ফোটাও লাগেনি। তখন রুমা আন্টি নাইমা আন্টিকে জিজ্ঞেস করেন কি রে, বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তুই তো দেখি একদম শুকনো অবস্থায় চলে আসছিস, এক ফোঁটা পানিও তোর গায়ে পড়েনি। তখন নাইমা আন্টি হেসে বলেন যে আরে এত কিছু তুই খেয়াল করিস, তাহলে শোন, আমি বাস স্টেশনে গেলাম, তারপর বাস স্টেশনের যাত্রীর ওয়েটিং রুমে বসেছিলাম। তারপর এই বৃষ্টি বাদলের কারণে বাস আর ছাড়বে না, অল্প কিছু যাত্রী ছিল, এই কয়েকজন যাত্রী নিয়ে বাস আর যাবে না, আমার তো আজকে যাওয়া হচ্ছে না। তাই ওখান থেকে সরাসরি একটা ট্যাক্সি নিয়ে হোস্টেল গেটের সামনে এসে নামলাম। তখন এই রুমা আন্টি বলে তুই তো গেছিলি অনেকক্ষণ আগে, তুই সাথে সাথে বাস পাস নাই? এরকম লোডশেডিং, বজ্রপাত এরকম তো হচ্ছে তো সন্ধ্যারও বেশ কিছুক্ষণ পর থেকে। বাস স্টেশন পৌঁছানোর পর উনি নাকি শুনেছিলেন যে ঝড় বৃষ্টির কারণে লেট হবে। এখন ঝড় বৃষ্টি তখন শুরু হয় না, এইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই কথাটা যখন রুমা আন্টি শুনলেন নাইমা আন্টির কাছ থেকে, ওনার মনের মধ্যে একটু খটকা লাগে। উনি এটাও বলেন যে বাস কাউন্টারের লোকেরা নাকি রাত 9টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। তো রাত 9টার মধ্যে তো যাত্রী এরকম আসে নাই, এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই জন্য আর কি বাস ছাড়ে নাই, এরকমটাই বলেছিলেন আর কি। তারপর যাত্রীরা যারা ছিলেন এরা বাস কাউন্টারে
যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করে বকাঝকা করে তারা যে যার মতো চলে গেছেন। নাইমা আন্টিও চলে আসছেন। নাইমা আন্টি বলেন যে আমি আর রাত্রে খাবো না রে। রুমা আন্টি বলেন কেন খাবি না? খাবার তো মনে হয় আছে, বেশি করে রান্না করছিল, বেঁচে আছে। তখন এই নাইমা আন্টি নাকি রুমা আন্টিকে এক প্রকার ধমকেশ্বরই বলেন যে সব কথার উত্তর কি তোকে দিতে হবে নাকি? খাবো কি খাবো না, খাবো না খাবো না, এত প্রশ্ন করিস কেন? আমার অনেক ঘুম পাইছে, আমি শুয়ে পড়লাম। এই বলে উনি শুয়ে পড়েন আর নাইমা আন্টি ওই রুমা আন্টিকে বলে তুইও শুয়ে পড়, এত লেখাপড়া কিসের, ঝড় বৃষ্টির রাতে ঘুমা। এদিকে রুমা আন্টি কিন্তু নাইমা আন্টির ব্যবহারে খুবই অবাক হন। এইভাবে তো কখনো নাইমা আন্টি তার সাথে কথা বলেন নাই। আর এতক্ষণ পর উনি যে বাইরে থেকে আসলেন, হাত মুখও ধুইলেন না। এইটা কিন্তু ওনার স্বভাবের বিপরীতে ছিল। নাইমা আন্টি বাইরে থেকে আসার পর পরই হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেন। এটা ওনার একটা অভ্যাস ছিল। হাত মুখ না ধুয়ে উনি খাবার খেতেন না, হাত মুখ না ধুয়ে উনি বিছানার উপর উঠতেন না। কিন্তু উনি বিছানার উপর শুয়ে পড়লেন হাত মুখ না ধুয়ে। এতক্ষণ উনি বাইরে ছিলেন, এটা তো কেমন হয়ে যায় না? তখন রোমান্টি চিন্তা করছেন যে মনে হয় উল্টা পাল্টা তার সাথে কথা বলা হয়ে গেছে, রাগ করছে, এই জন্য শুয়ে পড়ছে। তো রোমান্টি দেখেন যে নাইমা আন্টি তার বেডে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তো রোমান্টিও নিজের বেডে গিয়ে শুয়ে পড়েছে। যদিও বা তখন গরমকাল ছিল, কিন্তু এই যে বৃষ্টি বজ্রপাত, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, এই জন্যই কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছেন। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। হঠাৎ করে রুমা আন্টির ঘুম ভেঙে যায়, ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো সেই যে ইলেকট্রিসিটি গেছে সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর, ইলেকট্রিসিটি কিন্তু আসে নাই। রুমা আন্টি বেডের পাশে থাকা হারিকেনের আলোটা বাড়িয়ে নাইমা আন্টিকে প্রথমে ডাক দিয়েছেন যে সেও ওয়াশরুমের দিকে যাবে কিনা, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তখন বজ্রপাতের শব্দ হচ্ছে খুব মারাত্মক। এই রুমা আন্টি আবার বজ্রপাতের শব্দকে খুব ভয় পায়। নাইমা আন্টিকে এই কারণে ডাকছিলেন তুই একটু আসবি আমার সাথে। 2-3 বার ডাকার পরও নাইমা আন্টি কোনো সাড়া দেয় না। তখন রুমা আন্টি চিন্তা করছেন যে সেই কখন বের হইছে, অনেক ধকল গেছে, অনেকক্ষণ বসেছিল ওয়েটিং রুমে, এই জন্য হয়তোবা ঘুমটা বেশি হয়ে গেছে ক্লান্তির কারণে, থাক আমি একাই যাই। তো উনি হারিকেন নিয়ে ওয়াশরুমের দিকে যাত্রা শুরু করেছেন। তখনও কিন্তু ঝুম বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে, রোমান্টির ভয়ও লাগছে। আর ওই ফ্লোরে একটাই ওয়াশরুম। তো উনি ওয়াশরুমের সামনে এসে দাঁড়িয়েছেন। যখন রোমান্টি ওয়াশরুমের দরজাটার লক খুলেছেন, তখন হারিকেনের আলোতে উনি দেখতে পান যে ওয়াশরুমের যেই কমোড, ওইটার 2 সাইডে রক্ত মাখা 2টি পা। পাগুলোর সাইজ ছিল পায়ের এরকম, যে পায়ের আঙ্গুল থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, আসলে কোনো অংশ নাই, হাঁটু থেকে অনর্গল রক্ত পড়ছে। রুমা আন্টি এসব দেখে একটা চিৎকার দিয়ে দৌড়ে রুমে চলে আসেন। এসে নাইমা আন্টিকে ডাকতে শুরু করেন। নাইমা ওট ওট বলতে থাকে আর বলছে যে আমি না ওয়াশরুমে 2টা রক্ত মাখা পা দেখেছি। তখন নাকি এই নাইমা আন্টির শরীর মুখ কাঁথা দিয়ে মোড়ানো ছিল। তারপর নাকি এই নাইমা আন্টি রোমান্টিকে বলে এই রোমা দেখতো। তখন রোমান্টি দেখে যে এই নাইমা আন্টি ধীরে ধীরে তার পায়ের কাছ থেকে কাঁথাটি সরিয়ে এই রোমান্টিকে দেখাচ্ছেন আর বলছেন যে দেখতো তুই এই পাগুলো কি তুই ওয়াশরুমে দেখেছিলি? তখন রোমান্টি দেখেন যে সে পাগুলোই মূলত উনি ওয়াশরুমে দেখেছিলেন, যেগুলো এই নাইমা আন্টির পায়ের সাথে নেই, অর্থাৎ তার হাঁটু থেকে নিচের অংশে কিছুই নেই, সেখানে রক্ত টপ টপ করে পড়ছে। উনি এটা দেখে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওই রাত্রে আসলে নাইমা আন্টি উনি বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, উনি হোস্টেল ফেরতই আসেন নাই, উনি ঠিকঠাক মতোই বাসে করে চলে গিয়েছিলেন। কোন একটা অশরীরই ওনার রূপ ধরে এসেছিল। তো যখন রোমা আন্টির জ্ঞান ফেরত আসে, রোমা আন্টি দেখতে পান হোস্টেল সুপার, তারপরে নিচ তলার আরো একজন স্টাফ, তারপরে যে কয়েকজন স্টুডেন্ট ছিল ওখানে, তারা তার পাশে দাঁড়িয়ে আছে। তখনও নাকি রোমা আন্টির ভয় কাটেনি। রোমা আন্টি তখন কাঁপতে কাঁপতে বলতে থাকে যে ওয়াশরুমে রক্ত মাখা পা। এই বলে নাকি উনি আবার জ্ঞান হারিয়ে ফেলেন। এরই মধ্যে ল্যান্ড ফোনে নাইমা আন্টির সাথে যোগাযোগ করা হয়। তখন নাইমা আন্টির সাথে কথাও হয়, সব কথা শোনেন নাইমা আন্টি। উনি তো বলেন না আমি তো চলে আসছি। তো এরপর কিন্তু রোমা আন্টি অসুস্থ হয়ে পড়েন, তাকে চট্টগ্রামের একটা সরকারি হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তার পরিবারের লোকজন এসেছিল। সপ্তাহখানেক পরে রোমা আন্টি কিছুটা স্বাভাবিক হন। রোমা আন্টি আরো বিস্তারিত ভাবে বলেন। প্রথম দিকে তো একটু কাপা কাপা গলায় বলেছিলেন। এই কথা শোনার পর হোস্টেলের সবাই খুব অবাক হন, কারণ ইতোপূর্বে এই ধরনের কোনো ঘটনা ওই হোস্টেলে ঘটেনি, এটাই প্রথম।
ওখানে কিন্তু এর আগে কোনো ধরনের প্যারানরমাল কোনো কিছুর উপস্থিতি টেরও পাওয়া যায়নি। তো যাই হোক, আর ওই রাতে যখন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই রুমা আন্টি, তখন মূলত উনি ওভাবেই পড়েছিলেন। কোনো একজন যিনি কেয়ারটেকার, মহিলা কেয়ারটেকার, উনি দেখতে গিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা, কারণ কেননা ওই কেয়ারটেকারকেও এই নাইমানটি বলে গিয়েছিলেন যে আপনি একটু এই রুমার রুমে গিয়ে একটু দেখে আসেন ঠিকঠাক আছে কিনা, কারণ একা একাও ভয় পেতে পারে, পুরো ফ্লোরে কেউ নাই, পুরো বিল্ডিং এ মাত্র কয়েকজন, বিশেষ করে 3টা ফ্লোরের মধ্যে। তো এই জন্য উনি কি মনে করে ওইদিকে গিয়েছিলেন। তো যাই হোক, পরে হুজুর দেখানো হয়, হুজুর বলেন যে এটা কোনো একটা দুষ্টু অশরীরী কাজ করেছে। ঝড় বাদলের রাতে সাধারণত এই ধরনের অশরীররা এসে মানুষকে ভয় দেখায়। রুমানটি পরবর্তীতে স্বাভাবিক হলেও তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, আস্তে আস্তে উনি শুকিয়ে যান। ডাক্তারি চিকিৎসা, কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক করিয়েছেন, কোনো লাভ হয়নি। একটা সময় ওনার লেখাপড়ায় বন্ধ হয়ে যায়, উনি আর বই খুলতে পারছিলেন না। বেশ কয়েক মাস এরকম অসুস্থতার সাথে লড়াই করে উনি মারা যান। আসলে উনি এমন ভয় পেয়েছিলেন, ওই ভয়টা ওনার মধ্যে বসে গিয়েছিল, যেটাকে আমরা ভয়ের খোল বলি, ভয়ের খোলে পড়ে যাওয়া। সেক্ষেত্রে মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়, আর অধিকাংশ ক্ষেত্রে মানুষ মারা যায়। ট্রিটমেন্ট করেও খুব একটা লাভ হয় না। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটার মানে প্লেসটা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারীতে। তো ওখানে বোয়ালমারীতে যারা সারা বাংলাদেশে কিন্তু অনেকে আছেন যারা ওই লোকাল ভাবে মোটরসাইকেল ভাড়ায় চালান। তো ওরকম মোটরসাইকেল ভাড়ায় চালান এরকম একজন ব্যক্তির সাথেই এখনকার ঘটে যাওয়া ঘটনাটা আমি মানে বলবো আর কি। তো ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর বোয়ালমারী থেকে বেশ ভিতরে 4-5 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, নাহলে শিরগ্রাম। ওই শিরগ্রামে ওনার বাড়ি। তো ওনার নাম হচ্ছে আব্দুল সামাদ। তো উনি, এই ঘটনাটি 2008 সালের ঘটনা, খুব বেশি দিন আগের নয়। তো উনি একদিন মানে রাগ করে রাতের বেলা কোনো কারণে, পারিবারিক কলহের কারণে রাগারাগি করে চিন্তা করলেন যে আজকে রাত্রে বাসায় থাকবোই না। তাই বলে ওনার মোটরসাইকেলটা নিয়ে উনি রাতের বেলা বোয়ালমারী যেই মানে বাস স্ট্যান্ড, ওখানে উনি চলে আসেন রাগ করে। চিন্তা করেন আজকে আর বাসায় ফিরবো না, আমি এখানেই আজকে থাকবো। আর যেহেতু টোটাল এরিয়াটাই ওনার পরিচিত, সুতরাং রাত্রেবেলা ওখানে ওনার কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না। রাসেল ভাই, যখন রাত প্রায় 1টা বাজে, তখন একজন লোক ওনার কাছে আসলো। তাকে উনি কখনো দেখেন না, কিন্তু খুবই হ্যান্ডসাম, উঁচা লম্বা, খুব সুন্দর একজন মানুষ আর কি। দেখে মনে হচ্ছে একজন সম্ভ্রান্ত মানে ঘরের একটা ছেলে আর কি। তো বলছে যে ভাই, আমাকে একটু শিরগ্রাম কবরস্থানে নিয়ে যেতে পারবেন? তো শিরগ্রামের কবরস্থানের কথা শুনে উনি খুব আটকে উঠলো, এত রাত্রে শিরগ্রাম কবরস্থানে কেন? আর আসলে একটু বলে রাখা ভালো, শিরগ্রাম কবরস্থানটা মানে অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটা কবরস্থান এবং অনেক পুরাতন একটা কবরস্থান। ওটা ফরিদপুর বারাসিয়া নদীর ঠিক পাশে এটা অবস্থিত। এবং এক সময় তো এটা আমি সর্বশেষ মানে আমি যখন খুব ছোট ছিলাম, 2000 সালে আমি একবার দেখেছিলাম কবরস্থানটা। মানে দিনের বেলায় সেটা দেখলে গা ছমছম করে, আর রাতের বেলা তো সেটা মানে কল্পনায় আসে না আর কি। তো তখন উনি বলেন যে আমাকে কি শিরগ্রাম কবরস্থানে নিয়ে যেতে পারবেন? তখন উনি খুব চমকে ওঠে। আপাদমস্তক দেখার পরে উনি বুঝলেন যে এটা খুব ভালো একজন সম্ভ্রান্ত বংশের লোক। কিন্তু জিজ্ঞেস করলেন যে আপনি এত রাত্রে কবরস্থানে যেতে চান কেন? তো বলেন যে ভাই, আমার তো একজন আত্মীয়ের কবর আছে, কিন্তু আমি তো আসলে অনেকদিন আসি না। লাস্ট কবরটা দিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম, আর তো আসতে পারি নাই। তো আমি খুলনা থেকে ফিরছি, তো মাঝখানে আমি নেমে মানে এই বোয়ালমারী পর্যন্ত এসেছি। আমি কবরটা জিয়ারত করে আবার চলে যাব। তো রাসেল ভাই, মানে উনি এখন চিন্তা করেন যে যেহেতু রাগ করে বাসা থেকে আসছি, তো এই রাতের বেলা একটা ভাড়া পাবো, এটা তো উনি চিন্তাও করে নাই কখনো। তো চিন্তা করেন ঠিক আছে। তখন বলেন যে কত টাকা দিবেন? বলে যে ভাড়া টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার মানে যেটা আপনার আর কি চাহিদা, আমি তার থেকে একটু বাড়িয়ে দেবো, যেহেতু আপনি রাতের বেলা করবেন। তো এখন উনি রাসেল ভাই রাজি হন। বলে ঠিক আছে। আর ওনার বাড়ি যেহেতু শিরগ্রামে ছিল, সুতরাং মনে করেন উনি ভালোই হলো আর কি। আর সারাদিনে তেমন কোনো ওই দিন কোনো ভাড়া উনি পান নাই আর কি। তো চিন্তা করে রাতের বেলা এটা পাওয়া মানে একটা খুবই একটা সৌভাগ্যের বিষয় উনি মনে করলেন আর কি। উনি রাসেল ভাই ওনাকে মোটরসাইকেলের পাশে মানে বসিয়ে মানে শিরগ্রামের দিকে যাওয়া শুরু করলেন।
রাসেল ভাই নরমালি মানে ওই ওজনের যেই লোক, যদি উনি তো দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালান আর কি, ভাড়ায় চালান, তো ওই ওজনের লোক বসলে উনি যেভাবে সাধারণত মোটরসাইকেলের গতিটা থাকে, দেখলেন যে ওনার মোটরসাইকেলের গতি অনেক কম, মনে হচ্ছে উনি বাইসাইকেল চালাচ্ছেন, এমন একটা অবস্থা। উনি যতই মানে স্পিড দিচ্ছেন তো অতটা স্পিড হচ্ছে না। তখনই চিন্তা করেন হয়তো বা কোনো কারণে মোটরসাইকেলের টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে, তো উনি এটাই মনে করছিলেন। তারপর রাসেল ভাই উনি যাচ্ছিলেন, কিন্তু রাসেল ভাই যে অনেক সময় বেশি ওয়েট হয়ে যায় গাড়িতে, তখন কিন্তু হেডলাইটের আলোটা একটু কমে আসে, তখন উনি মনে হচ্ছিল যে হেডলাইটের আলোটাও কমে আসছে, তো বোঝা যাচ্ছিল মোটরসাইকেলের উপর প্রচুর ওয়েট হয়েছে আর কি। তো যাই হোক রাসেল ভাই উনি শিরগ্রাম কবরস্থানে যান। তো ওখানে যাওয়ার পরে একটা জায়গায়, কবরস্থানের পাশের রাস্তা একটা জায়গায় এসে বলে এইখানে থামেন, ওই পিছনের লোক বলে এখানে থামেন, আমি নিচে যাচ্ছি, নিচে নেমে যাচ্ছি। মানে কবরস্থান থেকে রাসেল ভাই রাস্তা কিন্তু একটু উঁচু, তখন ওই রাস্তা থেকে নিচে নেমে যেতে হয় কবরস্থানের দিকে। তো তখন বললেন যে আপনি এখানে দাঁড়ান মোটরসাইকেল নিয়ে, আমি কিছুক্ষণ পরে আসতেছি, আপনি আমাকে ডাকাডাকি করবেন না, আমি নিজেই চলে আসবো। তখন আসলে উনি দেখলেন যে লোকটা নিচের দিকে নেমে গেল। আর তখন মানে চাঁদনি রাত ছিল, তখন বেশ যতটুকু মানে যদিও ওই কবরস্থানের জায়গাটা বেশ অন্ধকার, তারপরে যতটুকু দেখা যাচ্ছিল গাছের ফাঁকা দিয়ে, তো দেখলেন যে উনি একটু নিচে নেমে গিয়ে দোয়া পড়ছেন। বেশ মানে উচ্চ স্বরে উনি দোয়া পড়ছেন। তখন পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো রাসেল ভাই যে এই ওনার দোয়া পড়ার শব্দটা আস্তে আস্তে ওনার মোটরসাইকেল যিনি আব্দুল সামাদ ভাই, ওনার কানে মনে হয় আস্তে আস্তে একটু কম আসছে, মানে মিলিয়ে যাচ্ছে। তো উনি খেয়াল করলেন যে ওই লোকটা আস্তে আস্তে কবরস্থানের ভিতর দিকে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা, কি ব্যাপার, ওনার তো এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করার কথা, উনি ভিতরে যাচ্ছেন কেন? তারপরও যেহেতু উনি বলেছিলেন যে আমাকে ডাকবেন না, আমি নিজেই আসব, আর তখন উনি চিন্তা করেন থাক উনি হয়তো বা নিজেই আসবেন, তো আমি আর না ডাকি। উনি ওখানে মোটরসাইকেল নিয়ে ওয়েট করতেছেন। রাসেল ভাই অনেকক্ষণ হয়ে যায়, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, আর কোন